আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি লিজেন কেয়ার কর্তৃক আয়োজিত জিএসটির বি ইউনিটের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অংশের কোশ্চেন সলভ অংশে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং একটা মনের মতো ফাটাফাটি একটা পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষাটি তোমাদের অনেকের মনের মতো হয়েছে, অনেকের মনের মতো হয়নি। তারপরেও এই ভালো মন্দ মিলিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাট যেই পরীক্ষাটাই দিয়েছো কেনা, যতটাই তোমার সঠিক হয়েছে কিনা বা যতটাই তোমার ভুল হয়েছে কিনা, জাস্ট আমাদের সাথে একটু মিলিয়ে নাও, আমাদের সাথে একটু মিলিয়ে নাও। তো প্রথমে আমরা কথা বলবো, সেটা হচ্ছে বাংলা 35টা কোশ্চেন সলভ দেওয়ার দায়িত্বে থাকছি আমি, নিয়ামুল্লাহ বিশ্বাস। আর সাধারণ জ্ঞানের কোশ্চেন সলভ দেওয়া অংশে থাকছে তোমাদের সাকিব ভাইয়া। তো প্রথমে হচ্ছে আমরা বাংলা কোশ্চেন সলভ শুরু করতে যাচ্ছি। বাংলার পরে হচ্ছে তোমাদের সাকিব ভাই আসবে, ঠিক আছে? তো তোমরা কে কয়টা হয়েছে বা হয়নি, বা তোমরা হচ্ছে কে কোনটা দিয়েছো, চাইলে কমেন্টস অংশে আমাদেরকে জানাতে পারো। আর ক্লাসটা একটু শেয়ার করে দিতে বলবো এই কারণে, তোমাদের মতো যারা অনেক ফ্রেন্ড আছে পরীক্ষা দিয়ে বাড়িতে গিয়ে বা বাসায় গিয়ে ঘোরাফেরা করছো, যে জায়গা থেকে আসছো, যাতে সবাইকে একটু দেখার সুযোগ করে দাও, ঠিক আছে? ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, শুরু করছি বাংলা অংশের কোশ্চেন সলভ। প্রথমে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে? কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে? বহাল রয়েছে, বহাল মানে কি? মনে হচ্ছে বর্তমান। বহাল মানে কি বলতো? বর্তমান। বহাল মানে কি? বর্তমান। এই যে কোনটিতে ব ফলার উচ্চারণ কি আছে? বহাল। বহাল আছে। বহাল মানে কি? বর্তমান আছে, বা হচ্ছে বাক্যটার মধ্যে দেখা যাবে এটা। তো এই জায়গায় কোনটা রাইট উত্তর হবে একটু জানাবা, সেটা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টস অংশে জানাও কোনটা রাইট উত্তর হবে। ভিউর অবস্থা তো খুব খারাপ, ভিউ খুব কম, চোখ নাই। তো প্রথমে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিধ্বস্ত, তারপরে হচ্ছে উদ্বেগ, তারপরে হচ্ছে সত্য, শত, তারপরে কি বলতো? দ্বন্দ্ব। তো বফলার উচ্চারণটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, সেটাও একটু খেয়াল করো। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। বাংলা বর্ণমালায় ফলা কয়টা? বেসিক্যালি আমরা ব্যাকরণগতভাবে প্রসিদ্ধ বা প্রমিত নিয়ম আছে, ফলা হচ্ছে বেসিক্যালি কয়টা? 6টা। বাট আমরা ব্যবহার করি বেসিক্যালি কয়টা ফলা? ব্যবহার করি হচ্ছে 7টা ফলা। তো এই জায়গার ভিতরে আমরা ফলাগুলা যদি বলতে চাই, তাহলে আমরা বলবো হচ্ছে ম, জার, লবণ, মফলা, জফরা, লফলা, এরপর হচ্ছে বফলা, নফলা ইত্যাদি। এই ফলাগুলো আমরা হচ্ছে দেখতে পাই। তো তোমরা একটু জানাও তো, সেটা হচ্ছে এই জায়গাটার ভিতরে কোনটা রাইট উত্তর হবে? লাল কলমটা কোনটা? বফলার উচ্চারণটা বেসিক্যালি কোনটা হবে একটু দেখো। বিধ্বস্ত, তার মানে হচ্ছে কোনটা হচ্ছে উচ্চারণটা অ্যাবসলিউটলি রাইট হবে একটু দেখো তোমরা কমেন্টস অংশে জানাও। এ, বি, সি, ডি, কোনটা রাইট হচ্ছে? অনেকে এই জায়গার ভিতরে রাইট উত্তর দিয়েছো বিধ্বস্ত। এই জায়গাটা হচ্ছে দয়ের সাথে বটা উচ্চারণটা ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখো। উদ্বেগ, সত্য, তারপরে কি দ্বন্দ্ব। আসলে অ্যাবসলিউটলি এই জায়গাটার ভিতরে রাইট উত্তর হচ্ছে 2 নাম্বারটা। কোনটা বলতো? হচ্ছে 2। কোনটা? 2। তার মানে খেয়াল করে এই মুহূর্তে চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী কোশ্চেনের মধ্যে।
পরবর্তী কোশ্চেনটা কি আছে? কোন বানানটি শুদ্ধ? কি আছে বলতো? কোন বানানটি শুদ্ধ? রূপালী। কোন বানানটি শুদ্ধ? বেসিক্যালি কোন বানানটি শুদ্ধ এটা কি হবে? কোন বানানটি শুদ্ধ একটু খেয়াল করো। শুদ্ধ নয় বলেছে, শুদ্ধ নয়। শুদ্ধ নয় কোনটা? রূপালী। আমরা জানি বাংলা ব্যাকরণে একটা নিয়ম আছে, আলী যুক্ত শব্দ কোনকার হবে? রস্যিকার হবে। সোনালী, রূপালী, বর্ণালী, তারপরে হচ্ছে ইত্যাদি যে শব্দগুলো আছে, সোনালী, রূপালী, বর্ণালী ইত্যাদি। সোনালী আঁশ রস্যিকার, সোনালী ইলিশ, রূপালী ইলিশ, এগুলা কোনকার হবে? রস্যিকার হবে। এই কারণে এই বানানটা হচ্ছে শুদ্ধ, এই কারণে এটা রাইট উত্তর হয়নি। তারপরে খেয়াল করে হচ্ছে অপরাহ্ন। অপরাহ্ন, এই অপরাহ্ন বানানটা এটা হচ্ছে ভুল নাকি রাইট এটা একটু খেয়াল করো। অপরাহ্ন, যেমন এই জায়গায় চারটা বানান আমি লিখলাম, সকাল, তারপরে হচ্ছে দুপুর, তারপরে হচ্ছে বিকাল, তারপরে কি বলতো? সন্ধ্যা। এই চারটা বানান আমি লিখলাম। সকাল মানে হচ্ছে পূর্বাহ্ন, সকাল মানে কি? পূর্বাহ্ন। দুপুর মানে কি বলতো? হচ্ছে মধ্যাহ্ন। এবার হচ্ছে বিকাল মানে কি বলতো? অপরাহ্ন। কি বলছি বলতো? অপরাহ্ন। আর সন্ধ্যা মানে কি বলতো? হচ্ছে সায়াহ্ন। সন্ধ্যা মানে কি বলতো? সায়াহ্ন। কি বলবো বলতো? হচ্ছে সায়াহ্ন। তাইলে দেখো, তোমাদেরকে একটা কথা আগে বলেছিলাম, আমি যখন হচ্ছে জিএসটির জন্য একটা ক্লাস নিয়েছিলাম, এই ক্লাস নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই বানানটা তোমাদেরকে স্পেসিফিকলি ক্লাসে বলেছিলাম। অপরাহ্ন বানানটা আমার স্লাইডে ছিল। আমি বলেছিলাম তোমরা হচ্ছে 80 থেকে 90% কোশ্চেন টপিকস থেকে কমন পাবে ইনশাল্লাহ, বা সাজেশনটা টপিকসের মধ্যে আমি নাম বলে দিব। দেখো, তার মানে হচ্ছে এই জায়গাটার ভিতরে তোমাদের একটা কথা খেয়াল করো, মাইন্ড। মাইন্ড অর্থ কি বলতো? মন। মাইন্ড অর্থ কি বলতো? মন। প্রত্যেকের মন থাকে কোথায়? শরীরের মাঝখানে। কোথায় বলতো? শরীরের মাঝখানে। তার মানে তুমি বর্ণের যে কোনো বর্ণের মাঝখানে যদি ন থাকে, তাহলে সেটাকে অবশ্যই তুমি কোন ন ধরে নিবা? দন্ত নন। কোন ন? দন্ত নন। এই যে মাঝখানে আছে এটা কোন ন? দন্ত নন। সায়াহ্ন কোন ন বলতো? দন্ত নন। এই যে দেখো অপরাহ্নে নটা কোথায়? নিচে। নটা কোথায় বলতো? নিচে। এই কারণে নিচে থাকলে কোন ন বলতো? মূর্ধন্য ন। তার মানে হচ্ছে যেহেতু শুদ্ধ নয়, এই নটা কোথায় হওয়ার কথা? নিচে হওয়ার কথা। বাট এই কারণে এই প্রশ্নের উত্তরটা কি আছে? আজকের প্রশ্নের 2 নাম্বার প্রশ্নের হচ্ছে রাইট উত্তর হচ্ছে এটাই। সো 2 এর প্রশ্নের উত্তর হচ্ছে 2 নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তার মানে হচ্ছে এই দুইটাই অনেকে রাইট হয়েছে। 3 নাম্বার কোশ্চেনটা দেখো, কেঁচো, কেঁচো গন্ডু শব্দের অর্থ কি? তোমাদেরকে আমি আবারও স্মরণ করে দিতে চাই, লাস্ট যে আমি জিএসটি বাংলা সাজেশনটার ক্লাসটা নিয়েছিলাম, ওই ক্লাস হচ্ছে জোর গলায় দ্ব্যর্থ কণ্ঠে বলেছিলাম তোমাদেরকে মুখস্থ পাঠটায় যে ভালো প্রস্তুতি আছে তার হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। তার মানে এটার প্রমাণ তোমায় এই জায়গা থেকে দেখতে পাচ্ছ। কেঁচোগণ্ডু শব্দের অর্থ কি? সামান্য, পুনরায় আরম্ভ, অসম্ভব নয়, পরিপাটি। কোনটা উত্তর হবে একটু জানো তো ভাই কমেন্টসে? কোনটা রাইট উত্তর হবে? এ বি সি ডি কোনটা রাইট উত্তর হবে একটু জানাও। এ বি সি ডি কোনটা রাইট উত্তর হবে? এ বি সি ডি কোনটা রাইট? কোনটা রাইট উত্তর হবে একটু আওয়াজ দাও। সামান্য। কেঁচো গুন্ডুস, কেঁচোকে বলা হয় হচ্ছে মাটির লাঙ্গল, মানে হচ্ছে গরিবের লাঙ্গল বলা হয় কাকে বলতো? কেঁচোকে। কেঁচো দেখবা এগুলো হচ্ছে মাটির মধ্যে খুঁড়তে 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 অনেক দূর পর্যন্ত যায়। কেঁচোর কাজই হচ্ছে কি, ধরো আজকে যেই কাজটা করেছে কেঁচো, কালকে ঠিক আবার একই কাজ করতে থাকে। তার মানে এই কাজটা বারবার রিপিট করতে থাকে কে বলতো? কেঁচো। তার মানে কি এটার উত্তরটা হচ্ছে পুনরায় আরম্ভ। কি বলতো? পুনরায় আরম্ভ। তার মানে এটার উত্তরটা হচ্ছে কি বলতো? পুনরায় আরম্ভ। তার মানে এটার রাইট উত্তরটা দেখবা, সেটা হচ্ছে রাইট উত্তরটা কোনটা হবে? পুনরায় আরম্ভ। কোনটা হবে বলতো? পুনরায় আরম্ভটা হবে রাইট উত্তর। কোনটা রাইট উত্তর হবে? পুনরায় আরম্ভ। এই 3টা প্রশ্নের মধ্যে এই 3টা হয়েছে কার কার চাইলে কমেন্টস অংশে জানাতে পারো। 3টার ভিতরে আচ্ছা
আচ্ছা, এবার খন্দকার রায়হান বলছেন যে ভাইয়া এটা কিসের ক্লাস? প্রথমত আজকে এই পরীক্ষায় আমরা কোশ্চেন সলভ দিচ্ছি। এটা হচ্ছে জেএসটির বি ইউনিটের বাংলা প্রশ্নের সমাধান দিচ্ছি। ঠিক আছে রায়হান? এবার দেখো দ্বিতীয় যে পরবর্তী কোশ্চেনটার মধ্যে যাচ্ছি, খেয়াল করো 4 নম্বর কোশ্চেনটা। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে? স্বভাবতই কি হয়েছে? মূর্ধন্য ন হয়েছে। স্বভাবত কি হয়েছে? মূর্ধন্য ন হয়েছে। তার মানে হচ্ছে নত্যবিধানের যেই এক্সাম্পল গুলা ব্যতিক্রম, যেমন চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণমন, বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ সুনীতমণি, স্থানীগুণ পূর্ণবিন ইত্যাদি। এক কথা হচ্ছে যেই বর্ণগুলা, যেই মূর্ধন্য ন গুলা যেগুলা নত্যবিধানের নিয়ম মানে না, সেগুলার নামই কি? স্বভাবত নত্যবিধান। জাস্ট সিম্পল বললে এটাই বলবো। আবার একটু খেয়াল করো কোনটা তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে কোনটা? যেগুলা সন্ধির নিয়মের বাইরে, এগুলার নাম হচ্ছে নিপাত নিষিদ্ধ। যেগুলো হচ্ছে পুরুষ এবং স্ত্রীবাচকের নিয়মের বাইরে, এগুলার নাম কি বলতো? নিত্য পুরুষবাচক এবং নিত্য স্ত্রীবাচক। বাট নত্যবিধানের মধ্যে যেগুলা নিয়মের বাইরে, এগুলার নামই হচ্ছে কি বলতো? স্বভাবত কি বিধান? নত্যবিধান। স্বভাবত কি বিধান? নত্যবিধান। তো আশা করি এবার খেয়াল করো নিচের কোন শব্দেই স্বভাবত মূর্ধন্য ন হয়েছে? ব্রাহ্মণ, ব্যাকরণ, গণ, তারপরে কি ভীষণ, কোনটা হচ্ছে রাইট উত্তর একটু জানাও। হ্যাঁ, সেটা হচ্ছে লিজেন কেয়ার কোচিং কি সেকেন্ড টাইমদের জন্য ভালো? যেহেতু হচ্ছে আমি ক্লাস নিচ্ছি, ডেফিনেটলি আমি ভালো বলবো। তো আসলে তুমি আগে ক্লাস করো। যে কোনো বিজ্ঞাপন হয় আকর্ষণীয়, বাট তুমি আগে ক্লাস করো। ক্লাস করার পরে দেন হচ্ছে ডিসিশন নাও। সো আমি বলবো সেকেন্ড টাইম মানে কি? তুমি একবার হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কথা ছিল, বাট তুমি চান্স পাওনি। তার মানে গত বছর অভিজ্ঞতাটাকে যদি তুমি সত্যিকার অর্থে ভালো একটা প্ল্যাটফর্মে কাজে লাগাইয়ে তোমার স্বপ্নটা বাস্তবে রূপ দিতে চাও, তাহলে অবশ্যই তোমাকে বলবো লিজেন কেয়ারের ক্লাসে তুমি ক্লাস করো। ক্লাস করার পরে বাংলাদেশের যে কোনো কোচিংয়ে তুমি ক্লাস করার পরে লিজেন কেয়ারে ক্লাস করো। ক্লাস করার পরে দেন তোমার যেই কোচিংটা ভালো মনে হবে সেই কোচিংয়ে তুমি ভর্তি হবা। তবে এর ক্ষেত্রে অবশ্যই আমি লিজেন কেয়ারে হচ্ছে ক্লাস করার জন্য তোমাকে অনুরোধ রইল তোমার জন্য। আচ্ছা স্যার, আমি তো পড়ালেখা করি না, আপনার লাইভ কি দেখতে পারবো? আচ্ছা, দেখার কোনো শেষ নাই। ঠিক আছে, পড়াশোনার বয়স নাই। ঠিক আছে, জিতের একটা ডায়লগ আছে। ঠিক আছে, জিতের একটা ডায়লগ আছে। ঠিক আছে, এবার তাহলে নেক্সট হচ্ছে কোশ্চেনটা, এটা রাইট উত্তরটা কি হবে একটু বলো তো। ব্রাহ্মণ। ব্রাহ্মণ এটাকে ভাঙলে আমি কি পাবো? হয়ম পাবো। কি পাবো বলতো? হয়ম। কি পাবো বলতো? হয়ম। ব্রাহ্মণ এটা কি বলতো? হয়ম। তার মানে এই জায়গায় হ এর পরে কি হবে? ম হবে। তার মানে খেয়াল করে হচ্ছে ব্যাকরণ, র এর পরে কি হয়েছে? মূর্ধন্য ন। এরপরে খেয়াল করো ব্যাকরণ, রি র মূর্ধন্য স এর পরে কোন ন? মূর্ধন্য ন। রি র মূর্ধন্য স এর পরে কোন ন হবে? মূর্ধন্য ন হবে। এই যে দেখো হয়ের পরে কি হবে? ম হবে। এটাও কিন্তু হচ্ছে নিয়মের মধ্যে আছে, এটাও কিন্তু নিয়মের মধ্যে আছে। কিন্তু নত্যবিধানের নিয়মের বাইরে কোনটা? নিয়মের বাইরে হচ্ছে কোনটা? গণ। কি বলতো? গণ। তার মানে 4-এর উত্তরটা কি হবে? 4-এর উত্তরটা কত হবে? 3। 4-এর উত্তরটা কত হবে? 3। 4-এর উত্তরটা কত হবে বলতো ভাইয়া? 3 3 3 3 3 3। মজা, ফার্সি ভাষার শব্দ মজা মজা মজা। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা যে হচ্ছে ভুল উত্তর দিয়েছ সে কিন্তু একদিন মারা যাবা, এবং যে রাইট উত্তর দিয়েছ, যে এটা রাইট উত্তর দিয়েছ সেও কিন্তু কি করবা? মারা যাবা। কারণ ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রে কি ভুল। ম্যান ইজ মর্টাল তার মানে কি বলতো? মানুষ মাত্রে কি ভুল। তার মানে হচ্ছে এই জায়গাটা রাইট উত্তর দেয়াটা, এই দেয়াটা আসলে তার সত্যিকার অর্থে পৃথিবীতে বাঁচার অধিকার আছে। বাট যে এই প্রশ্নটা ভুল করছে আসলে তার বাঁচার অধিকার আছে, কিন্তু সে জিএসটিতে হবে না, হবে না, হবে না। থ্যাংক ইউ স্যার, ভালো লাগলো কথাটা। ঠিক আছে, ওকে। এই তোমাদের বন্ধু বান্ধবরা কই? আজকে শুক্রবারে বাংলা সিনেমা দেখতেছে। ঠিক আছে, আজকে তোমাদের যে ইংরেজি ক্লাসটা নেবে একেবারে উনি হচ্ছে আফগানিস্তান থেকে আগত এবং বাংলাদেশের চট্টগ্রামের অভিভাবক, এবং হচ্ছে
কক্সবাজার মহেশখালীর একজন কিংবদন্তি, ঠিক আছে, কিংবদন্তি। আচ্ছা, আমি এর পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন, ওর ব্যাখ্যা দেওয়ার টাইম নেই, ঠিক আছে। তার মানে ও আচ্ছা, 4 উত্তরটা কত হবে? 4 উত্তরটা হচ্ছে 3 হবে। 4 উত্তরটা কত বলো তো? 3। 4 উত্তরটা কত হবে বলেন তো? 3। 4 উত্তরটা কত হবে? 3। আচ্ছা, এবার দেখুন 5 নাম্বার যে লিখছে, এটা রাইটারের বাড়ি কিন্তু চট্টগ্রাম। ওনার নাম কি? আবুল ফজল। নাম কি বলতো? আবুল ফজল। এখন প্রশ্ন হচ্ছে, আবুল ফজলের রেখাচিত্র এটা কোন ধরনের রচনা? কোন ধরনের রচনা? কোন ধরনের রচনা? একটু আওয়াজ দাও তো ভাইয়া। রেখাচিত্রটা কোন ধরনের রচনা? রেখাচিত্রটা কোন ধরনের রচনা? একটু আওয়াজ দাও। রেখাচিত্রটা কোন ধরনের রচনা? একটু আওয়াজ দাও, আওয়াজ দাও, আওয়াজ দাও। রেখাচিত্রটা কোন ধরনের রচনা? একটু আওয়াজ দাও। ঠিক আছে, রেখাচিত্রটা কোন ধরনের রচনা? একটু আওয়াজ দাও। এটা হচ্ছে সহজ প্রশ্ন, কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে সরাসরি আসছে। রেখাচিত্র কোন ধরনের রচনা? আবুল ফজল চট্টগ্রাম ইউনিভার্সিটির ভিসি ছিলেন, এবং হচ্ছে তার বিখ্যাত একটা রচনা আছে তোমাদের যেটা পাঠ্যসূচিতে ছিল। তার নাম হচ্ছে কি বলতো? তার নাম ছিল হচ্ছে মানব কল্যাণ। বাট এই প্রশ্নের উত্তরটা হচ্ছে দিনলিপি। কোনটা বলতো? দিনলিপি। কোনটা? 4। 5-এর উত্তর হচ্ছে কত? 4। 5-এর উত্তর কত হবে? 4। কত হবে? 4। এবার 6 নাম্বার প্রশ্ন দেখো, কোন রচনায় খনার বচনের উল্লেখ রয়েছে? খনার বচনের উল্লেখ রয়েছে কোথায়? খনার বচন, সেটা হচ্ছে, এটা নিয়ে বলতে গেলে অনেক লম্বা বড় ঘটনা বলা যাবে, ছোট্ট করে বলি। সেটা হচ্ছে কৃষি। খনা শব্দের অর্থ হচ্ছে বোবা। তিব্বতী ভাষায় খনা শব্দের অর্থ হচ্ছে বোবা। মানে এই খনা নামক একজন নারী ছিলেন। তিনি তার এলাকার, অর্থাৎ তার শ্বশুরবাড়ির লোকদেরকে কৃষিকাজ সম্পর্কিত আগাম তথ্য দিতেন। তো তার শ্বশুর ছিলেন হচ্ছে নবরত্ন, মানে রাজার হচ্ছে রাজসভার কবিদের হচ্ছে 9 জন বিখ্যাত কবির মধ্যে একজন ছিলেন এই বরাহ মিহির। এই বরাহ মিহিরের পুত্রবধূর অরিজিনাল নাম ছিল লীলাবতী। এই লীলাবতী বাংলা সাহিত্যে হচ্ছে খনা নামে পরিচিত। খনা শব্দের অর্থ হচ্ছে বোবা। যেমন হচ্ছে মানে হচ্ছে জাতের মেয়ে কালো ভালো, এইরকম যে তথ্যগুলো আছে, যদি থাকে বন্ধুর মন গান করাইতে কতক্ষণ, এইগুলো আসলে খনার বচন থেকে নেয়া। তবে 6 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে 4। 6টা কত হবে বলতো? 4। এই পর্যন্ত 6টা কত হয়েছে বলতো? 6 নাম্বারটা 4। এই পর্যন্ত 6টার মধ্যেই 6টা হয়েছে এমন স্টুডেন্ট কারা কারা আছো একটু জানাও তো ভাই। 6টার ভিতরে 6টা হয়েছে কার কার? রেইনকোট। 6এর উত্তরটা কত বলতো? হচ্ছে 4। 6এর উত্তরটা কত বলতো? 4। এবার দেখো, সেটা হচ্ছে পরবর্তী কোশ্চেনটার মধ্যে যাও। করতল। করতল শব্দের অর্থ কি? খেয়াল করো। করতল মানে করের তল, বাদ্যযন্ত্র, হাতের তালু, তারপরে কি বলতো? হচ্ছে পায়ের পাতা। এই জায়গার ভিতর হচ্ছে লাস্ট, এই জায়গার ভিতর হচ্ছে রাইট উত্তরটা হবে হচ্ছে করের তল না হাতের তালু। কি বলতো? হাতের তালু। কিসের তালু বলতো? হাতের তালু। তার মানে হচ্ছে 7 নাম্বার প্রশ্নটা রাইট উত্তর হবে কত বলতো? 4 না, 4 না, তার মানে হচ্ছে 3। 7এরটা রাইট উত্তর কত হবে বলুন তো? 3। কত হবে বলতো? 3। কত হবে বলতো? 3। 7এর উত্তরটা কত হবে? 3। এরপরে দেখো হচ্ছে তোমাদেরকে যেটা বলতে চাই, 7এর উত্তরটা কত হবে বলতো? 3। 7এর উত্তরটা কত হবে বলতো? হচ্ছে 3 নাম্বারটা হবে, হাতের তালু। এরপরে দেখো হচ্ছে পরবর্তী কোশ্চেন, আমরা যেটা দেখো হচ্ছে ডায়ালেক্ট এর বাংলা পারিভাষিক শব্দ কি? ডায়ালেক্ট এর পারিভাষা হচ্ছে উপভাষা। কি হবে বলতো? উপভাষা। আর ডায়ালেক্ট 8এর উত্তর কত হবে? 4। 8এর উত্তর কত হচ্ছে বলতো? 4। 8এর উত্তর কত হচ্ছে? 4। ডায়ালেক্ট মানে উপভাষা।
মানে যে যার এলাকায় যেভাবে কথাবার্তা বলে। সিংহ শব্দের সমার্থক শব্দ কোনটি? সিংহ শব্দের সমার্থক শব্দ কোনটা? তার মানে এই অংশটা হচ্ছে মুখস্থ অংশ থেকে এসেছে, নো ডাউট অ্যাবাউট ইট। এটা তোমাদের মুখস্থ অংশ। এই মুখস্থ অংশটা হচ্ছে তোমরা হচ্ছে খুব ভালো করে মুখস্থ করে গিয়েছো এবং তোমরা ফাটাফাটি, এটা তোমাদের কমন ছিল। তার মানে হচ্ছে সমার্থক শব্দ হচ্ছে মৃগেন্দ্র। তার মানে হচ্ছে 9 এর উত্তর কত হবে? 1। 9 এর উত্তর কত হবে বলো তো? 1। 9 এর উত্তর কত হবে? 1। 9 এর উত্তর 1। এবার হচ্ছে 10 নম্বর কোশ্চেনটার মধ্যে একটু চলে যাও। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, এখানে কোন সত্তার প্রকাশ ঘটেছে? বিদ্রোহী কবি বাগের বাদশাহ কাজী নজরুল ইসলাম যে জায়গায় তিনি অন্যায় দেখেছেন সে জায়গায় তিনি প্রতিবাদ করেছেন। তিনি সমাজপতি তথা হচ্ছে রাজনীতিবিদ তথা ব্রিটিশ সরকার, কাউকে উনি পাত্তা দিতেন না। ঠিক আছে, যে জায়গায় অন্যায় সে জায়গায় কি প্রতিবাদী। এরকম একজন ক্রিকেটার আছে বাংলাদেশ টিমের, তামিম ইকবাল। ঠিক আছে, যে জায়গায় অন্যায় দেখতেন সে জায়গায় কি করতেন? প্রতিবাদ করতেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে খেয়াল, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি। বাঁশি কি? মানুষ যখন প্রেমে পড়ে তখন কৃষ্ণ রাধার উদ্দেশ্যে কি করত? বাঁশি বাজাইতো। তার মানে হচ্ছে এই বাঁশিটা হচ্ছে কার প্রতীক? প্রেমের প্রতীক। যেমন ছোটবেলায় গান শুনতাম, কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে ফুলে পাইলো ভ্রমরা। তার মানে খেয়াল করো, ওই যে গান শোনাইতাম কি যে হচ্ছে কি মদন, যে মদন হচ্ছে হিন্দু ধর্মে কিসের দেবতা? প্রেমের দেবতা আর কি। যাই হোক, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি। দেখবা কাজী নজরুল ইসলামের অনেক ছবি আছে এভাবে বাঁশি। তার মানে বাঁশিটা কি বলতো? প্রেম। আরেক হাতে কি ভাইয়া? রণতুর্য। রণ মানে কি? রণ মানে হচ্ছে এবং তুর্য, তুর্য মানে বুঝতেছো তো, মানে বিশাল প্রতিবাদী, মানে হচ্ছে একটা অন্যায়ের প্রতিবাদী প্রতীক। তার মানে হচ্ছে প্রেম এবং দ্রোহের। প্রেম এবং কি বলতো? দ্রোহের। তার মানে হচ্ছে 10 এর উত্তরটা কত হবে? 4। কাজী নজরুল ইসলামকে বলা হয় প্রেম এবং দ্রোহের কবি। তার মানে এটা বিদ্রোহী কবিতা থেকে নেয়া। তার মানে হচ্ছে 10 এর উত্তর কত হবে? 4। 10 এর উত্তর হচ্ছে কার? 10 এর উত্তর কত? 4। এই মুহূর্তে আমার 11 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমরা ইমানের সহিত বলবা, যারা শুক্রবারে নামাজ পড়েছো এবং আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে অনেকে পরীক্ষা খারাপ হওয়ার কারণে অনেকে নামাজ পড়নি। ঠিক আছে, ঠিক কিনা বলো? এমন কিন্তু করবা না ভাই। তোমার রিজিকের ফয়সালাকারী কি? আল্লাহ। সব সময় সব কাজের জন্য ভরসা করবা কার উপরে? আল্লাহর উপরে। ঠিক আছে, তার মানে এই 10টা প্রশ্নের মধ্যে কার কয়টা হয়েছে একটু কমেন্টস অংশে জানাও। যদি না জানাও কিচ্ছু করার নাই, জানাইলে ভাল লাগবে। কার ভাল লাগবে? আমার ভাল লাগবে। ঠিক আছে, জোর করে কি আর ভালোবাসা হয়? জোর করে ভালোবাসা হয় না রে ভাই। হ্যাঁ, অধ্বনির সংবৃত উচ্চারণ কোনটি? তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমরা উচ্চারণ টপিক্সটা দেখে যাও, কারণ এই টপিক্স থেকে ঢাবিতে এসেছে, অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে উচ্চারণ থেকে এসেছে। তার মানে কি, তোমাদের উচ্চারণ যদি ঠিক না হয় তোমাদের দাম্পত্য জীবনে অর্থাৎ তোমাদের পরবর্তী লাইফে হচ্ছে সমস্যা হবে। যেমন কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি সিলেট, এই নিয়ে ঝামেলা হবে। সো তোমরা বলবো উচ্চারণটা হচ্ছে ঠিক মতো দেখে যাবে। কারণ আমার বাসায় হচ্ছে যশোর, তার মানে দেখবো হচ্ছে যশোরের মানুষ খুব স্ট্যান্ডার্ড কথা বলে। ঠিক আছে, আচ্ছা, অধ্বনির সংবৃত উচ্চারণ কোনটি? তার মানে হচ্ছে সংগৃহীত। অমল, অমল, অমল ঘোষ, অমল ঘোষ। আরেকটা হচ্ছে অনেক। আমি তোমাকে অনেক জ্ঞান দিচ্ছি এটা বলবা না। আমি তোমাকে অনেক ভালোবাসি এটা বলা যাবে না। কত? ঠিক আছে। আর হচ্ছে মন, একটু সফট সফট লাগে। ঠিক আছে, তার মানে খেয়াল করে এই জায়গায় সংবৃত উচ্চারণ। সংবৃত মানে কি? যেমন আছে ঠিক এমন না, একটু অন্যরকম, একটু হালকার উপর ঝাপসা। তার মানে হচ্ছে 11 নম্বর উত্তরটা হচ্ছে কি হবে? এটা কি মন বলবো আমরা নাকি মন? মন। তোমরা যারা সংবাদ পাঠিকা বা সংবাদ পাঠক হতে চাও, উচ্চারণটা একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তার মানে খেয়াল করে হচ্ছে 11 উত্তরটা কত হচ্ছে? 3। 11 উত্তরটা কত হচ্ছে? 3। এবার 12 নম্বর কোশ্চেনটা, এই দেখো, এই কোশ্চেনটা যে না পারো, বিশ্বাস করো ভাই, তোমার জীবনে কি হবে না হবে সেটা আমি জানি না, তবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ঠিক আছে, মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ হচ্ছে পরিচালক, গোলাপ, সাংবাদিক, রূপাল। এটা কমন প্রশ্ন, রিপিটেড প্রশ্ন। তুমি যদি মৌলিক শব্দ পড়েই থাকো এটা ডেফিনেটলি তোমার উত্তর দেওয়ার কথা। ঠিক আছে, তার মানে হচ্ছে 12 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে রাইট হচ্ছে 2। 12 নম্বরটা রাইট উত্তর হচ্ছে কত বলতো? হচ্ছে 2। কারণ যে শব্দকে ভাঙলে কি পাওয়া যায় না? অর্থ পাওয়া যায় না। এবং হচ্ছে বিশ্লেষিত অংশ পাওয়ার অর্থ পাওয়া যায় না, তাকে কি বলা যাবে? মৌলিক শব্দ। ঠিক আছে, তার মানে খেয়াল করো 12 উত্তরটা কত হবে? 2। এবার 13 নম্বর কোশ্চেনটা দেখো, অল্প প্রাণ। অল্প প্রাণ কোনটা?
যে কোনো বর্গের 1 এবং 2 নাম্বার বর্ণটা কি বলতো হচ্ছে অঘোষ, এবং যে কোনো বর্গের বিজোড় সংখ্যাগুলাই কি বলতো অল্পপ্রাণ। যে কোনো বর্গের বিজোড় সংখ্যাগুলা কি বলতো, বিজোড় সংখ্যাগুলা কি অল্পপ্রাণ, বিজোড় সংখ্যাগুলা কি বলতো অল্পপ্রাণ। তার মানে এটা নিয়ে আর তোমাদেরকে অনেকবার বলেছি, এই জায়গায় আর কি বলবো, যে কোনো বর্গের 1 এবং 1, 3, 5 এগুলো হচ্ছে কি বলতো অল্প প্রাণ, কোন প্রাণ অল্প প্রাণ। এবং যে কোনো বর্গের 1 এবং 2 নাম্বার বর্ণগুলা কি বলতো হচ্ছে অঘোষ, কি বলতো অঘোষ। তার মানে হচ্ছে ফুসফুস তাড়িত বাতাসের পরিমাণটা কেমন লাগে, কম লাগে। এই যার মধ্যে অল্প প্রাণ কি কি আছে দেখো, এই যার মধ্যে হচ্ছে ঘ, এটা হচ্ছে 4 নাম্বার, দেখো এরপরে কি আছে ট ঠ, তার মানে কি এটা হচ্ছে ঘোষ, এরপরে হচ্ছে মহাপ্রাণ ত থ, তার মানে এটা কি মহাপ্রাণ, এবং হচ্ছে পটা কি বলতো অল্প প্রাণ। যে কোনো বর্গের, তার মানে হচ্ছে এই জায়গায় 13 নম্বর প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে কত, 13 নম্বরটার হচ্ছে রাইট উত্তর হচ্ছে 4, 13 নম্বরটা রাইট উত্তর হচ্ছে কি বলতো 4। এই প্রশ্নটা কি কারো ভুল হয়েছে? তাহলে তুমি এই মুহূর্তে ঘুরে আসবা সেন্ট মার্টিন থেকে, যার এই প্রশ্নটা ভুল হয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে দেখো 14 নম্বর কোশ্চেন, সখ্য এর বিপরীত শব্দ কি? যেমন মা বাবা বলে না এত সখ্যতা কেন, এত সখ্যতা কেন বলে না, সখ্যতা মানে কি মিল, ভালোবাসা, মানে গভীর থেকে গভীরতা, মানে ডিপলি রিলেশন আর কি, যেটা মাঝে মধ্যে যেগুলো ভিডিও ভাইরাল হয়ে যায় এরকম না আর কি ভাই। সখ্য এর বিপরীত শব্দ কোনটি? অসখ্য না, শত্রু না, বিষণ্ণ না, বৈরী। বৈরী মানে কি বলতো হচ্ছে একেবারে খারাপ শত্রুতা, তার মানে সখ্যতা নাই। ঠিক আছে, এই যে দেখো হচ্ছে তামিম বাংলাদেশ ক্রিকেট টিমের আর সাকিব, তাদের সম্পর্কটা একসময় কেমন ছিল, খুবই সখ্য ছিল, আর এখন তাদের মধ্যে সম্পর্কটা কেমন একটু চিন্তা করো তো ভাইয়া, তোমরাই বলো, আমি আর কিছু বলবো না। ঠিক আছে, কোনটা হবে? বৈরী। তার মানে কি বৈরিতা, তার মানে হচ্ছে 14 উত্তরটা কত হবে বলতো 1, কি হবে বলতো 1, 14 উত্তরটা কত হবে 1। এবার দেখো হচ্ছে 15 নম্বর কোশ্চেনটা কি হবে, নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ অঘোষ। মহাপ্রাণ মানে কি যেগুলো উচ্চারণ করতে বেশি টাইম লাগে, তার মানে যে কোনো বর্গের কত নাম্বার 2, 4 বর্ণগুলা হচ্ছে কি, যে কোনো বর্গের 2, 4 বর্ণগুলা, যে কোনো বর্গের হচ্ছে 2, 4 বর্ণগুলা, 2, 4 গুলা হচ্ছে কি মহাপ্রাণ, আর বিজোড় গুলা হচ্ছে কত 1, 3, 5, 1, 3, 5 হচ্ছে কি বলতো অল্প প্রাণ। কোন প্রাণ? অল্প প্রাণ। কি প্রাণ বলতো অল্প প্রাণ। এই যার মধ্যে কি চেয়েছে, এবং হচ্ছে মহাপ্রাণ অঘোষ, তার মানে খেয়াল করো প ফ, তার মানে কি প ফ ব ভ, তার মানে হচ্ছে কি বলতো এটা হবে না, তার মানে হচ্ছে এটা হবে না, এটা হবে না, তার মানে হচ্ছে খেয়াল করো ত থ, এই জায়গায় থটা হচ্ছে রাইট উত্তর। কারণ কি এটা হচ্ছে প্রথমত হচ্ছে 1 এবং 2 নম্বরের মধ্যে আছে, এবং হচ্ছে এটা হচ্ছে এই 1, 2 নাম্বার হচ্ছে কি বলতো অঘোষ, এবং এই যে থটা হচ্ছে 2 নাম্বার বর্ণ, তার মানে এটা কি ঘোষ মহাপ্রাণ, সরি হচ্ছে মহাপ্রাণ অঘোষ, মহাপ্রাণ কি বলতো অঘোষ। এবার দেখো হচ্ছে পরবর্তী কোশ্চেন, তোমাদেরকে চলে যাচ্ছি, দুর্মূল্য শব্দের উচ্চারণটা কি হবে? এটা নিয়ে তোমরা অনেক 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 অনেক, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা থেকে আসা, এবং উচ্চারণ থেকে দেখো আসা হচ্ছে 2টা প্রশ্নের মধ্যে এটা হচ্ছে একটা। ঠিক আছে, তার মানে এই জায়গাটা রাইট উত্তরটা কি হবে একটু খেয়াল করো, দুর্মূল্য। তার মানে হচ্ছে 16 নম্বর প্রশ্নের উত্তরটা কত হবে, 16 নম্বর প্রশ্নের উত্তর হবে 2। তোমার বন্ধুর 16 16 16 16 16 কত হবে বলতো 2, 16 কত হবে বলতো 2, 16 কত হবে বলতো ভাইয়া 2 নাম্বার, 16টা কত হবে 2। তার মানে এবার তাইলে দেখো হচ্ছে 17 নাম্বার কোশ্চেনটা দেখো, 17, মায়া যেন ছল ছল করে জেগে উঠে লাল সালু উপন্যাসে কথাটি কার প্রসঙ্গে বলা হয়েছে? তোমরা একটু কমেন্টস অংশে জানাতে পারো এটা কার 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 কার, এটা কার, এটা হচ্ছে কার, যদি তোমাকে বলতে বলা হয়, এটা যদি কার প্রশ্ন, এটা যদি কার প্রশ্ন বলা হয়, সেটা হচ্ছে মজিদের প্রথম স্ত্রী, একেবারে হচ্ছে বডি বিল্ডার, যে তার স্ত্রী আছে। ঠিক আছে, ঠিক আছে, তার মানে হচ্ছে মজিদের প্রথম স্ত্রী, যে স্বামীকে প্রচন্ড পরিমাণ কি করত, শ্রদ্ধা করত, এবং সে নিঃসন্তান ছিল রহিমা, তার মানে হচ্ছে রাইট উত্তরটা হচ্ছে রহিমার। রাইট উত্তরটা কি বলতো রহিমা, রাইট উত্তরটা কি বলতো রহিমার, রাইট উত্তরটা কি হবে বলতো হচ্ছে রহিমার।
এরপরে দেখো হচ্ছে পরবর্তী কোশ্চেনটা দেখো, 18 নম্বর প্রশ্নটা দেখো। 18 নম্বর প্রশ্ন, পথ শব্দে পথ অর্থে কোন বানান রূপটি সঠিক? সরণি মানে কি বলতো? হচ্ছে রাস্তা। সরণি মানে কি বলতো? রাস্তা। সরণি মানে কি বলতো? রাস্তা। সরণি মানে কি? রাস্তা। সরণি মানে কোনটি বলতো? হচ্ছে রাস্তা। সরণি মানে কি বলতো? রাস্তা। সরণি মানে কোনটা বলতো? হচ্ছে রাস্তা। আচ্ছা, এই জায়গায় অনেকেই বানানটা ভুল করেছে। আল্লাহ রে আল্লাহ, কি অবস্থা রে ভাই! এই জায়গার প্রশ্নটা, এই জায়গাটা ভুল করলে তোমার তোমার জীবন সরণির রাস্তা তো ভুল হয়ে যাবে রে ভাই। তার মানে খেয়াল করো, এই জায়গায় 18 নম্বর প্রশ্নের উত্তরটা হবে রাইট, হচ্ছে 18 নম্বরটা রাইট উত্তর হবে 1 নাম্বার। 18 নম্বরটা হচ্ছে 1 হবে 1। এবার 19 নম্বর কোশ্চেনটা দেখো। 19 নাম্বার, ইনভয়েস এর বাংলা পারিভাষিক শব্দ কোনটা? ইনভয়েস। ইনভয়েস এই প্রশ্নটা দেখবা বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত যখন হচ্ছে তাদের অভিযান চালায়, বিভিন্ন দোকানে গিয়ে বলে যে হচ্ছে আপনাদের চালানটা দেন। কি দেন বলেন তো? চালান। ইনভয়েস মানে কি বলতো? চালান। ইনভয়েস মানে কি বলতো? চালান। তার মানে হচ্ছে 19 নাম্বারটা কত হবে বলতো? হচ্ছে 4। 19 নাম্বারটা কত হবে? 4। 19 নাম্বারটা কত হবে বলেন তো? 4 নাম্বার হবে। চালান, চালান, চালান। এবার 20 নাম্বার কোশ্চেনটা দেখেন। 20 নাম্বার, সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম কোনটা? সাপেক্ষ সর্বনাম মানে বুঝতে গেলে শাকিব খানের বাংলা সিনেমা আছে, কথা দাও সাথী হবে। এবার হচ্ছে সাপেক্ষ সর্বনাম মানে হচ্ছে ইটস কল ওয়ান কাইন্ড অফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তুমি আমাকে বাংলা দেখাও, আমি তোমাকে কি দেখাবো? ইংরেজি দেখাবো। তুমি হচ্ছে সাত থেকে লাভ দাও, তারপরে তুমি বললা কি আই লাভ ইউ টু বলবো। তার মানে হচ্ছে একটা কাজ যদি আরেকটা কাজের উপর ডিপেন্ড করে, তাহলে সেটাই হচ্ছে বাংলায় কি হয়? বাংলা ব্যাকরণে সাপেক্ষ সর্বনাম হয়। কি হয় বলতো? সাপেক্ষ সর্বনাম হয়। কি হয়? সাপেক্ষ সর্বনাম হয়। তার মানে হচ্ছে সাপেক্ষ সর্বনাম কোনটি? যত চাও তত লও। একটা কাজ আরেকটা কাজের উপর ডিপেন্ড করছে। এবার হচ্ছে হাটে গিয়ে দেখি সে চলে গেছে। তার মানে এটা আরেকটা বাক্যের উপরে বেসিক্যালি হচ্ছে কবিতা, সোনার তরী কবিতার লাইন থেকে এই প্রশ্নটা নেয়া। তার মানে হচ্ছে 20 নাম্বার প্রশ্নটা কি হবে তোমরা একটু কমেন্টস অংশে জানাও। 20 নাম্বারটা কি হবে জানাও। 20 নাম্বারটা কি হবে একটু জানাও। 20 নাম্বারটা কি হবে একটু জানাও। 20 এর উত্তরটা হবে, 20 এর উত্তরটা কত হবে? 20 এর উত্তরটা 1 হবে। কি হবে বলতো? 1। এবার প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ। প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা। প্রদোষ মানে কি বলতো? সন্ধ্যা। প্রদোষ মানে কি বলতো? সন্ধ্যা। প্রদোষ মানে কি বলতো? সন্ধ্যা। তার মানে 21 কত হচ্ছে? 4। 21 কত বলতো? 4। 21 মানে কত? 4। এবার দেখো হচ্ছে 22 নম্বর প্রশ্নটা, চাষার দুঃখ অনুযায়ী এনডি কোথায়? চাষার দুঃখটা, চাষার দুঃখটা হচ্ছে সিলেবাস বহির্ভূত একটা প্রশ্ন। বেগম রোকেয়ার যারা হচ্ছে ফার্স্ট টাইম এবার পরীক্ষা দিয়েছো, তোমাদের সিলেবাসে এই চাষার দুঃখটা ছিল না। তার মানে এই প্রশ্নটা তোমার পক্ষে উত্তর করাটা দুষ্কর ছিল। বাট এই জায়গাটার ভিতর হচ্ছে রাইট উত্তর হচ্ছে আসাম এবং রংপুর। আসাম এবং কোথায়? রংপুর। আসাম এবং কোথায় বলতো? রংপুর। এই মুহূর্ত পর্যন্ত 22টা প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করেছি। তার মানে 22-এর উত্তর কত বলতো? 4। কত বলতো? 4। এবার দেখো হচ্ছে 23 নম্বর কোশ্চেনটি, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য? তোমাদেরকে হচ্ছে গত 2-1 দিন আগে যে লিজেন্ড কেয়ার থেকে যেমন জিএসটির বাংলা সাজেশন অংশে বলেছিলাম কবি বা লেখক পরিচিতির জন্য তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা নজরুল এবং রবীন্দ্রনাথ। বলেছিলাম কিনা তোমরা যারা লাইভে আছো? তার মানে দেখো রবীন্দ্রনাথ থেকে অলরেডি চলে এসেছে। রবীন্দ্রনাথ থেকে অলরেডি কি করেছে? চলে এসেছে। ঠিক আছে। তার হচ্ছে 23 নম্বর প্রশ্নের উত্তরটা হবে কাব্যনাট্য হচ্ছে চিত্রাঙ্গদা। তার মানে 23-এর উত্তরটা কত বলতো? হচ্ছে 3। 23-এর উত্তরটা কত হবে? 3। আল্লাহ রে আল্লাহ, এই অবস্থা তোমাদের। অনেকের পরীক্ষা দিয়ে মন খারাপ, অনেকে ঘুরতে গিয়েছো। ঠিক আছে, জানি না তোমাদের কার কি অবস্থা। 24 নম্বর প্রশ্ন দেখো হচ্ছে সন্ন্যাসী শব্দের কয়টা অক্ষর? সন্ন্যাসী শব্দ সেটা হচ্ছে খেয়াল করো, সন্ন্যাসী 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 সেটা হচ্ছে সন্ন্যাসী শব্দে কয়টি অক্ষর আছে একটু দেখো। ভাই মার্কেটে কত টিচার আছে রে ভাই, কত ভাবে শিখায় রে ভাই, অক্ষর কয়টা? ভাই অক্ষর কয়টা সেটা আমি জানি না, তবে আমি এটা বুঝি একটা শব্দ উচ্চারণ করতে গেলে, একটা শব্দ উচ্চারণ করতে গেলে যতবার থামতে হয়, একটা শব্দকে উচ্চারণ করতে গেলে যতবার থামতে হয় ঠিক ততটাই কি অক্ষর। আমি আর বাইরে কয়টা ভাওয়েল, কয়টা কনসোনেন্ট, কয়টা ডাবল আছে না আছে এসব আমার বুঝার টাইম নেই। একটা শব্দ থাকবে, এটা উচ্চারণ করতে গিয়ে আমি যতবার থামবো ঠিক ততটাই কি অক্ষর। ঠিক কিনা?
ঠিক কিনা? এই যে দেখেন বাংলাদেশ, বাংলাদেশ শেষ, বিশ্ববিদ্যালয় দেখো বিশ্ববিদ্যালয়। এবার দেখো আশফাক, আশফাক, তার মানে কয়টা? এবার দেখো, এবার বললাম হচ্ছে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। এবার দেখো আর্জেন্টিনা, আর্জেন্টিনা। এবার তোমরাই বলো তো ব্রাজিলে কয়টা অক্ষর? এটা নিয়ে আমি কোনো ব্যাখ্যা যাব না, ঠিক আছে? ব্রাজিল। এবার হচ্ছে সন্ন্যাসীতে আসো, সন্ন্যাসী কয়বার থামছি? 3 বার। বলো তো কয়বার? 3 বার। আর ব্রাজিলে কয়টা অক্ষর? এটা কিন্তু জানাতে তোমরা ভুলবা না, ঠিক আছে? এবার তাহলে খেয়াল করো, সন্ন্যাসী, সন্ন্যাসী কয়টা অক্ষর বলো তো? 3টা। তোমরা বলো তো ইমানের সহিত বলো তো এর চেয়ে সহজে কি কি অক্ষর তোমাদেরকে পড়িয়েছে? বলো পড়িয়েছে। এবার বলো ময়মনসিংহ, মন সিংহ কয়টা? 4টা। এবার হচ্ছে বললাম হচ্ছে মধু হই হই, এটার ভিতরে কয়টা অক্ষর? চাইলে তোমরা জানাইতে পারো, ঠিক আছে? এবার হচ্ছে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে কোনটা? এবার দেখো হচ্ছে তখনই শব্দের ব্যাকরণের ভাষায় কি বলা হয়? যোজক, তারপরে কি হচ্ছে নির্দেশক, তার হচ্ছে বলক, তার মানে কি প্রত্যয়। আচ্ছা এই জায়গার ভিতরে ভাই একটু শর্টকাটে বলি, বলক মানে কি? কোন একটা শব্দের গুরুত্ব অধিকতরে বোঝানোর ক্ষেত্রে বলক শব্দটা কি ব্যবহৃত হয়? যেমন বললাম, এবার বললাম আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, নর্মাল একটা বাক্য। এবার বললাম আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবোই। এই যে দেখো রশ্মি, রশ্মির কারণে শব্দের কনফিডেন্স বা দৃঢ়তা, আত্মবিশ্বাস বাড়ছে না কমছে? ডেফিনেটলি বেড়েছে। এই কারণেই এটা হচ্ছে অতিরিক্ত জোর দেওয়ার ক্ষেত্রে ব্যাকরণে যে সকল বর্ণ সমষ্টি যুক্ত করা হয় এটার নামই কি? বলক। আরে ভাই বলক না বুঝলে এমনি তো বুঝায় বল দাও, বল দাও, মোড়ে কি দাও, বল দাও। এই যে দেখেন হচ্ছে বলক, বলক মানে কি? যেটাকে কি বুঝায়? গুরুত্ব বুঝায়। বলতো কি বুঝায়? গুরুত্ব বুঝায়। তার হচ্ছে 25 নম্বর উত্তরটা কত হবে বলতো? 3। 25 নম্বর উত্তরটা কত হবে? 3। এই যে দেখো স্বরান্ত, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি পাবো? স্বরান্ত, স্বরযোগন্ত, মানে লাস্টে যেটার মধ্যে কি থাকবে? স্বরবর্ণ থাকবে, এটাই কি বলতো? স্বরান্ত। যেটাকে ইংরেজিতে বলা হয় ওপেন সিলেবল। কি সিলেবল বলতো? ওপেন সিলেবল। বলো কোন সিলেবল? ওপেন সিলেবল। যেই শব্দের লাস্টে স্বরধ্বনি উচ্চারণ হবে তার নামই কি? ওপেন সিলেবল। তার মানে এটাই হচ্ছে কি বলতো? স্বরান্ত। তার মানে খেয়াল করো, যুক্তাক্ষর, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর, একাক্ষর, তার মানে কি? এটা 100% হচ্ছে ওপেন সিলেবল। ইটস কল হচ্ছে মুক্তাক্ষর বা হচ্ছে কি বলতো? স্বরান্ত অক্ষর। তার মানে 26-এর উত্তর কত হবে? 2। তার মানে 26-এর উত্তর কত বলতো? 2। এবার দেখো, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ তিনি ছিলেন কৃতদাস, শ্রমিক, মাঝি। তার মানে এই কবিতাটা নেওয়া হয়েছে পদ্মা 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 থেকে। তার মানে এটা হচ্ছে কৃষকের কথা বলা হয়েছে। তার মানে খেয়াল করেন 27-এর উত্তরটা কত বলতো? 4। 27-এর উত্তরটা কত বলতো? 4। 27-এর উত্তরটা কত বলতো? 4। এবার দেখো 28 নম্বর কোশ্চেনটা, ফেসিবাদ বিরোধী লেখক শিল্পী সজোর পক্ষে আকাল গ্রন্থটি সম্পাদন করেন কে? এটা হচ্ছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তাকে বলা হয় হচ্ছে কিশোর কবি। তার পৈতৃক নিবাস হচ্ছে বাংলাদেশের হচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়, এবং তিনি হচ্ছে আকাল কাব্যগ্রন্থটা সম্পাদনা নিজেই করেছিলেন, এবং হচ্ছে এটা 1948 সালে। তার মানে তার ছদ্মনাম হচ্ছে শ্রী সুচার্য। কোন চার্য বলতো? শ্রী সুচার্য। এই যে ফেসি বিরোধী লেখক হিসেবে তিনি এস্টাবলিশ ছিল। উনি যদি আর কিছুদিন বাঁচত তাহলে হচ্ছে অনেক কিছু করে ফেলতো, ঠিক আছে? তার মানে সুকান্ত ভট্টাচার্যের মধ্যে আমরা রবীন্দ্রনাথের কিছু ছাপ দেখতে পাই আর কি। তার মানে 28-এর উত্তর হচ্ছে কত বলতো? 1। এবার দেখো কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ মানে কি? ভুল। অশুদ্ধ মানে কি বলতো? ভুল। অশুদ্ধ মানে কি বলতো? ভুল। কার্য, কার্য বানানটা হচ্ছে রাইট। কারণ রেফ এর পরে বাংলা বর্ণমালায় কি হবে না বলতো? হচ্ছে দ্বিত্ব হবে না। বাংলা বর্ণমালায় কি হবে না? দ্বিত্ব হবে না। রেফ এর পরে বাংলা বর্ণমালায় কি হবে না? দ্বিত্ব হবে না। কি হবে না? যেমন হচ্ছে কার্য, এই বানানটা যদি আমি লিখতাম রেফ
বাংলা বানানো একটা নিয়ম আছে, রেফ এর পরে একটা ব্যঞ্জন বর্ণ হবে। কয়টা ব্যঞ্জন বর্ণ হবে? একটা ব্যঞ্জন বর্ণ হবে, দুইটা হবে না। তার মানে এই বানানটা কি? ভুল। এবার হচ্ছে সূর্য, সূর্য বানানটা যদি আমি এইভাবে লিখতাম তার মানে কি? এটা ভুল। মূর্ছা বানানটা যদি আমি এভাবে লিখতাম, এই যে ময় দীর্ঘের মু, এই যে চয় ছয়, রেফ এর পরে কোনো ব্যঞ্জন বর্ণে কি হবে না? দ্বিত্ব হবে না। বাট এই জায়গায় রাইট উত্তরটা কোনটা? এই জায়গায় ভুল বানানটা কোনটা? কার্তিক। এই জায়গার ভিতরে কার্তিক, সেটা হচ্ছে কয়টা? কয়টা হবে? তো একটা হবে। বলতো কয়টা হবে? একটা। কয়টা হবে? একটা। কয়টা হবে বলতো? একটা হবে। ঠিক আছে, কয়টা হবে? একটা। তার মানে হচ্ছে, এবার চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। তার মানে হচ্ছে 29টার মধ্যে 29-এর উত্তর হচ্ছে 2। কত বলতো? হচ্ছে 2। এবার হচ্ছে বড় দাদা থেকে বড়দা, বড় দাদা থেকে কি বলতো? হচ্ছে বড়দা। তার মানে এটা কি হবে? ব্যঞ্জন চ্যুতি। কোন চ্যুতি বলতো? ব্যঞ্জন চ্যুতি। উচ্চারণটা কিন্তু ঠিকঠাক মতো করবা, ব্যঞ্জন চ্যুতি। ঠিক আছে, একই রকম ব্যঞ্জন স্বরের মধ্যে যদি একটা, একই রকম ব্যঞ্জন ধ্বনির মধ্যে যদি একটা লোপ পায় তাহলে কি হবে? ব্যঞ্জন চ্যুতি। যেমন বড় মামা থেকে, সেটা হচ্ছে বড় কাকা থেকে বরকা, ছোট কাকা থেকে ছোট দাদা। তার মানে খেয়াল করেন, বড় দাদা থেকে কি? বড়দা। তার মানে হচ্ছে 30-এর উত্তর হচ্ছে কত? 4। 30-এর উত্তর হচ্ছে কত? 4। এবার 31-এর উত্তরটা দেখো, হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন। এখানে হাটে হাটে কি বলতো একটু? হাটে হাটে, এটা লাস্টে বিভক্তি দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। পদের দ্বিরুক্তি এবং শব্দের দ্বিরুক্তির মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে শব্দের দ্বিরুক্তি বাক্যে ব্যবহৃত হবে না এবং বিভক্তি থাকবে না। পদের দ্বিরুক্তি মানে হচ্ছে একটা বাক্যে ব্যবহার হবে এবং বিভক্তিটা কি করবে? দেখা যাবে। যেমন হচ্ছে হাটে হাটে, এই জায়গায় বাক্যে ব্যবহার হয়েছে এবং হচ্ছে বিভক্তিটা কি করছে? দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এই জায়গায় 31-এর উত্তর হচ্ছে 3। 31-এর উত্তর কত হচ্ছে বলতো? 3। 31-এর উত্তরটা কত হবে? 3। 31-এর উত্তরটা কত হবে? 3 3 3। এবার 32-এরটা দেখো, কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস, কালো অক্ষরে লেখা বেদনাগাথা। এবার হচ্ছে কালিমা লিপ্ত স্মৃতি কলঙ্ক। কোনটা হবে রাইট উত্তর? তার মানে খেয়াল করো, কালো লেখা, কালো লক্ষ্য, তার মানে তোমার যেটা লাইফে লক্ষ্য আছে এটা হচ্ছে কালো বা অন্ধকার। এবং হচ্ছে দীর্ঘশ্বাস মানে তুমি হচ্ছে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাস। তার মানে এটা হচ্ছে 32-এরটা কত হবে বলতো? 1। 32-এরটা কত হবে? 1। এবার হচ্ছে খেয়াল করো, সিরাজউদ্দৌলার নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য উপস্থাপিত হয়েছে কোন সালের ঘটনা? এটার উত্তরটা একটু তোমরা নিজেরা উত্তর দিবা, কারণ এটা হচ্ছে তোমাদের প্রত্যেকেরই জানা আছে এই উত্তরটা কি হবে। ঠিক আছে, এটা কি হবে? একটু আওয়াজ দাও। তার মানে খেয়াল করেন হচ্ছে 3 বা হচ্ছে এই প্রশ্নটার উত্তরটা হবে 1756 সালের 19 জুন। কত জুন বলতো? 19 জুন। তার মানে 33-এর উত্তরটা হবে 1। কত বলতো? 1। কত হবে? 1। তারপরে দেখো, আমরা শব্দটি কোন সমাসের উদাহরণ? আমরা, তার মানে খেয়াল করে এই জায়গায় হচ্ছে অলুক বহুব্রীহি, তারপরে হচ্ছে তৎপুরুষ কর্মধারয় এবং একশেষ দ্বন্দ্ব। এই জায়গাটার ভিতরে হচ্ছে রাইট উত্তর হবে একশেষ দ্বন্দ্ব। কোন দ্বন্দ্ব? একশেষ দ্বন্দ্ব। তার মানে খেয়াল করো, যদি একশেষ দ্বন্দ্ব না থেকে আরেকটা রাইট উত্তর হইতে পারতো নিত্য, নিত্য সমাস। বাট এই জায়গায় রাইট উত্তর হচ্ছে কোনটা বলতো? হচ্ছে একশেষ দ্বন্দ্ব। কোন দ্বন্দ্ব? একশেষ দ্বন্দ্ব। মানে অনেকগুলা পদ এক জায়গায় শেষ হয়েছে। এবার দেখো, মুরিদ কোন ভাষার শব্দ? তোমাদের হচ্ছে জিএসটির ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে শব্দের শ্রেণীবিভাগ থেকে মাস্ট একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটার সাথে তোমার রিলেটেড প্রশ্ন হচ্ছে কোনটা? সেটা হচ্ছে মুরিদ কোন ভাষার শব্দ? ডেফিনেটলি মুরিদটা হচ্ছে আরবি ভাষার শব্দ, যেটা লাল সাল উপন্যাসে ছিল। তো এই মুহূর্তে তোমাদেরকে এতটুকুই বলবো, সেটা হচ্ছে আজকের এই ক্লাসের মধ্যে 30টা প্রশ্নের মধ্যে, সরি 35টা প্রশ্নের মধ্যে, এই 35টা প্রশ্নের মধ্যে 35টা বাংলা প্রশ্নের মধ্যে কার কতটা রাইট হয়েছে আমাকে একটু ডেফিনেটলি জানাও। ঠিক আছে, এই মুহূর্তে তোমাদের সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের সলভ দেওয়ার জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন তোমাদের প্রিয় সাকিব ভাইয়া। ধন্যবাদ আপনাদের সবাইকে।
আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা কি অবস্থা? জানি অনেকের মন খারাপ, অনেকের মন অনেক বেশি ভালো। কেননা যার পরীক্ষা ভালো হয়েছে তার মন কিন্তু অনেক ভালো, এবং যার পরীক্ষা খারাপ হয়েছে তার মনটা একটু খারাপ। কেননা পাবলিকিয়ান হওয়ার যে প্রতিযোগিতা ছিল 2024-25 সেশনে, সেখানে কিন্তু এখানেই একদম লাস্ট একটা অপশন ছিল, সেটা ছিল গুচ্ছ, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ওকে, তো যাদের পরীক্ষা তুলনামূলকভাবে একটু খারাপ হয়েছে, ওকে, তো তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। কেননা এখনো কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাকি রয়েছে, পাশাপাশি 7 কলেজ রয়েছে। তো সুযোগ কিন্তু এখনো তোমার কাছে আছে ভাইয়াপুর। ওকে, তো আমি হচ্ছিল যে বিষয় আজকে তোমাদের সামনে আসলাম, সেটা ছিল জিএসটি বিউনিটের আজকে সাধারণ জ্ঞান যে প্রশ্নটা ছিল, সেই সাধারণ জ্ঞান প্রশ্নের সলভ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমি কথা খুব বেশি বাড়াবো না, আমি সরাসরি আজকে তোমাদের যে জিকে যে 30টা প্রশ্ন দিয়েছিল, সেই 30টা প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দিব। ওকে, আমি একদম শুরুতে চলে যাই। প্রথম প্রশ্ন, বি ইউনিটের প্রথম যে প্রশ্নটা ছিল, ওকে ভাইয়াপুর, আমরা তাহলে শুরু করি। যে আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে উইঘুর সম্প্রদায় কোন দেশের অধিবাসী। এটা কিন্তু খুবই সোজা একটি প্রশ্ন। আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয় বা গুচ্ছের একটা সাজেশন ক্লাস নিয়েছিলাম, তখন কিন্তু আমি এই উইঘুর সম্পর্কে তোমাদেরকে পড়িয়েছিলাম। ওকে, তো প্রশ্নটা আমাদের ছিল, প্রথম প্রশ্ন যে উইঘুর ওকে, তো তোমরা জানো যে প্রশ্নটা ছিল আমাদের উইঘুর উইঘুর সম্প্রদায় কোন দেশের অধিবাসী। ওকে, আমি শুরুতে যদি একটু ইনফরমেশন দেই প্রশ্নটার, একটু আমি পড়াই তোমাদেরকে। শুরুতে যদি বলি, এটি একটি তুর্কিক জাতিগোষ্ঠী। কি এই উইঘুরটা হলো এটি একটি তুর্কিক জাতিগোষ্ঠী। ওকে, এবং এর অবস্থান সম্পর্কে যদি বলি, আমি যে উইঘুর অবস্থান, কেননা যেহেতু আমাদের এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাকি রয়েছে ভাইয়াপুরা, তো সেক্ষেত্রে হচ্ছিল কিছু ইনফরমেশন দিলে তোমাদের পরবর্তী যে ভর্তি পরীক্ষা রয়েছে সেটাতে কাজে লাগবে। ওকে, তো এটা হচ্ছিল চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় শিনজিং এ অবস্থানের, কোথায়? শিনজিং। ওকে, এবং এই যে সম্প্রদায়টা, এই যে উইঘুর সম্প্রদায়, এই উইঘুর সম্প্রদায়ের সংখ্যা গরিষ্ঠ যদি বলা হয়, উইঘুর সম্প্রদায়ের সংখ্যা গরিষ্ঠ হচ্ছে কি মুসলিম সম্প্রদায়। কি সম্প্রদায়? মুসলিম সম্প্রদায়। ওকে, তো আমরা কিন্তু খুব সহজে তাহলে বুঝতে পারছি যে এই যে উইঘুর সম্প্রদায় কোন দেশের অধিবাসী। এটা ছিল কোন দেশ? এটা ছিল চীন, চীনের অধিবাসী। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল, যে উইঘুর সম্প্রদায় কোন দেশের অধিবাসী? চীনের অধিবাসী। আশা করি প্রত্যেকেই সঠিক উত্তর তোমরা দিয়েছো। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন যেটা আছে 2 নাম্বার, আমরা 2 নাম্বার প্রশ্নে একটু যাব। 2 নাম্বার প্রশ্নটা আমাদের কি আছে দেখো, যে G7 কোন ধরনের সংগঠন। ওকে, G7 কোন ধরনের সংগঠন? ওকে, এই G7 কে তোমরা জানো যে G7 কে বলা হয় কি? G7 কে বলা হয় গ্রুপ অফ 7। কি? গ্রুপ অফ 7। ওকে, G7 কে বলা হয় গ্রুপ অফ 7, যেটা হলো, আমি একটু দেশগুলো লিখি, আমি একটু কষ্ট করে হলেও দেশগুলো লিখি, কেননা এখনো কিন্তু পরীক্ষা আছে। তোমরা জানি G7 এর অন্তর্ভুক্ত দেশগুলো কি কি? জাপান, কানাডা, ফ্রান্স, ওকে, এরপরে কি আছে? জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাজ্য এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র। ওকে, তো এটা ছিল আমাদের G7, অর্থাৎ
গ্রুপ অফ 7 এর যে 7টি রাষ্ট্র। ওকে, ওকে, তো আমরা কি পেলাম যে জাপান রয়েছে G7 এর মধ্যে, কানাডা রয়েছে, ফ্রান্স রয়েছে, জার্মানি রয়েছে, ইতালি রয়েছে, যুক্তরাজ্য এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র রয়েছে। ওকে, আরেকটি ইনফরমেশন আমি তোমাদেরকে দেই, এই যে G7 অর্থাৎ গ্রুপ অফ 7, এইটা কিন্তু ওকে আমি একটু লিখছি যে 2014 সালে কিন্তু 2014 সালে রাশিয়া যখন ক্রিমিয়া দখল করে, তোমরা জানো 2014 সালে রাশিয়া হচ্ছে ক্রিমিয়া যখন দখল করে, তখন কিন্তু এই G7 থেকে রাশিয়াকে বাদ দেয়। এটা কিন্তু পূর্বে ছিল কি জানো, পূর্বে ছিল G8, এটার পূর্বে ছিল, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, এটা পূর্বে ছিল G8। ওকে, পূর্বে ছিল G8, যখন হচ্ছিল 2014 সালে রাশিয়া যখন ক্রিমিয়া দখল করে, তখন কিন্তু রাশিয়াকেই G8 থেকে বাদ দেওয়া হয়, G8 থেকে বাদ দেওয়া, এবং পরবর্তীতে সেটা কি হয়, পরবর্তীতে সেটা হয় G7, গ্রুপ অফ 7। ওকে, ওকে, তো তাহলে G7 কোন ধরনের সংগঠন? G7 হচ্ছে একটি অর্থনৈতিক সংগঠন, G7 একটি অর্থনৈতিক সংগঠন। আশা করি তোমরা এটা সঠিক উত্তর দিতে পেরেছো। ওকে, এবার আমরা 3 নাম্বার প্রশ্নে আসবো। এটা কিন্তু খুবই কমন একটি, এবং এটি ছিল সবাই জানে, এই প্রশ্নটার উত্তর মোটামুটি সবাই জানে, হয়তোবা ডেট কারো মনে না থাকতে পারে, বাট এই যে প্রশ্নটা, এই যে টপিকটা, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই অজানা নয়। কেননা বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে কিন্তু আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে 2009 সালের একটা সময়, অর্থাৎ সময়টা মানে তারিখটা অনেকের মনে না থাকতে পারে, বাট আমরা জানি যে 2009 সালের দিকে কিন্তু বাংলাদেশে একটি বিডিআর বিদ্রোহ হয়। তো সেইখান থেকে কিন্তু প্রশ্নটা এসেছে। তো প্রশ্নটা আমাদের কি জানতে চেয়েছে যে বিডিআর হত্যাকাণ্ড কখন সংঘটিত হয়। ওকে, বিডিআর হত্যাকাণ্ড সেটা ছিল 25 এবং 26 ফেব্রুয়ারি। কি 25 ও 26 ফেব্রুয়ারি? ওকে, 25 ও 26 ফেব্রুয়ারি কিন্তু এই বিডিআর হত্যাকাণ্ড হয়। কোথায় জানো? সেটা ছিল ঢাকার পিলখানায়। কোথায়? ঢাকার পিলখানাতে। ঢাকার পিলখানায় 25 ও 26 ফেব্রুয়ারি 2009 সালে এই বিডিআর বিদ্রোহ সংগঠিত হয়। ওকে, এবং আর যদি নিহতের সংখ্যা যদি আমি তোমাদেরকে বলি, নিহতের সংখ্যা সর্বমোট 74 জন নিহত হয়। কতজন নিহত হয়? সর্বমোট 74 জন নিহত। এর মধ্যে 57 জন ছিল সেনাবাহিনী কর্মকর্তা। 57 জন ছিল সেনাবাহিনী ছিল কতজন? সেনাবাহিনী ছিল 57 জন। সর্বমোট ছিল 74 জন, এবং এর মধ্যে 57 জন ছিল সেনাবাহিনীর কর্মকর্তা, যাদেরকে হত্যা করা হয়। তাহলে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত দেখো আমাদের অপশন ঘতে, অর্থাৎ অপশন ডি তে রয়েছে যে 25 এবং 26 ফেব্রুয়ারি, মানে 25 এবং 26 ফেব্রুয়ারি। তো অপশনে কিন্তু 25 ফেব্রুয়ারি 2009 রয়েছে। তো আমাদের সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, 25 ফেব্রুয়ারি। ওকে, এটা কিন্তু খুব সোজা একটি প্রশ্ন ছিল। ওকে, তো আমরা 4 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা সম্পর্কে যদি বলতে হয়, মৌলিক জিকে ক্লাস নেওয়ার আগে আমি প্রশ্ন ব্যাংক সলভ একটা যে ক্লাসটা নিয়েছিলাম লাস্ট, ওই প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে কিন্তু মেঘনা কার্টা সম্পর্কে আমি বলেছিলাম, গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা স্পেশাল আমি মানে অনশট এমসিকিউ ক্লাস নিয়েছিলাম। ওইখানে কিন্তু আমি মেঘনা কার্টা কোন ধরনের চুক্তি, এটা কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, এবং হুবহু কিন্তু গুচ্ছ এই যে ভর্তি পরীক্ষা কিন্তু আজকে চলে এসেছে। ওকে, ওকে, তো এটা কিন্তু কি হবে যে মেঘনা কার্টা কোন ধরনের চুক্তি? এটা কিন্তু একটি শান্তি চুক্তি। কি এটা? একটি শান্তি চুক্তি। ওকে, এই মেঘনা কার্টা কি? মেঘনা কার্টা একটি শান্তি চুক্তি। আচ্ছা, মেঘনা কার্টা সম্পর্কে যদি একটু বলতে হয়, আমি একটু তোমাদেরকে বলি যে 1215 সালে, তোমরা জানো যে 1215 সালে রাজা জন ও তার অধীনস্থ যারা ছিল, রাজা জন ও তার অধীনস্থ, আমি একটু খাতায় লিখে দিচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। ওকে, তো রাজা জন ও অধীনস্থ যে অভিজাতদের আচ্ছা, লেখা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো ম্যাগনা কার্টা কোন ধরনের চুক্তি? আমি তো বলেছি যে ম্যাগনা কার্টা কি? শান্তি চুক্তি। ওকে,
আশা করি বুঝতে পেরেছো ভাইয়া পুরা। পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নটা আমাদের কি ছিল যে 2025 সালে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের প্রতিপাদ্য কি ছিল? বারবার তোমাদেরকে আমি বলেছিলাম যে এইবার কিন্তু যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, কারণ যেহেতু ছিল বিমস্টেকটা সম্ভবত ফেব্রুয়ারি মাসে হয়, তো ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে হয়, তো চলো এরপরে যেহেতু আমাদের পরীক্ষা বাকি ছিল গুচ্ছ, তো আমি এটা তোমাদেরকে সবসময় বলতাম যে বিমস্টেক নিয়ে কিন্তু গুচ্ছতে পরীক্ষা আসবেই, গুচ্ছ পরীক্ষা কিন্তু বিমস্টেক নিয়ে প্রশ্ন করা হবে, কিন্তু ঠিকই কিন্তু সেই বিমস্টেক নিয়ে প্রশ্ন চলে এসেছে। ওকে, তো তোমরা এটা সঠিক উত্তর কি দিয়েছো যদি আমাকে একটু ভাইয়ারা কমেন্ট করে জানাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও যে বিমস্টেক, এই যে 2025 সালে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের প্রতিপাদ্য কি ছিল। ওকে, ওকে, তো দেখতে পাচ্ছ যে এটা লেখাতে একটু ভুল আছে। ওকে, তো দেখো যে প্রসপারাস, রেসিলিয়েন্ট এন্ড ওপেন বিমস্টেক, তো প্রতিপাদ্য বিষয় কি ছিল? প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের প্রসপারাস, রেসিলিয়েন্ট এন্ড ওপেন বিমস্টেক। ওকে, ওকে, তো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে কোন দুইজন বিজ্ঞানী 2024 সালের মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এর ক্ষেত্রে অবদানের জন্য নোবেল পুরস্কার অর্জন করে? অর্থাৎ তোমরা কিন্তু জানো যে পদার্থ বিজ্ঞানে দুইজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ওকে, পদার্থ বিজ্ঞানে দুইজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কতজনকে? দুইজনকে। পদার্থ বিজ্ঞানে দুইজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ওকে, কি জন্য দেওয়া হয়? যে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সক্ষম করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মৌলিক আবিষ্কার ও উদ্ভাবনের জন্য কিন্তু পদার্থ বিজ্ঞানে দুইজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কে কে? সেটা ছিল জন জে হপফিল্ড। এই দেখো যে অপশন কতেই আছে যে জন জে হপফিল্ড এন্ড জেফ্রি এইচ হিন্টন। এই দেখো অপশন কতে কিন্তু এদের নামটি রয়েছে। অর্থাৎ তোমাদেরকে যখন নোবেল পুরস্কার সম্পর্কে বলেছিলাম 2024 সালের নোবেল, তখন কিন্তু তোমাদেরকে আমরা প্রশ্নটা পড়িয়েছিলাম। ওকে, তো আশা করি সবাই 6 নম্বরের উত্তরটা সঠিক দিয়েছো ভাইয়া পুরা। আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে কি পূর্ণরূপ। আমি কিন্তু তোমাদেরকে বললাম যে অ্যাব্রিভিয়েশন গুলো তোমরা ভালো করে একটু পড়বা। যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কিন্তু অ্যাব্রিভিয়েশন গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এটাও কিন্তু সেরকম একটা অ্যাব্রিভিয়েশন ছিল। তো এই যে ভাইরাসটা দেখতে পাচ্ছ, অর্থাৎ হচ্ছে হলো এই দেখো যে সিভি, ওকে, ওকে, দেখো যে এই যে অপশন খতে রয়েছে কি সিভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিমটম করোনা ভাইরাস। ওকে, সিভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি সিমটম করোনা ভাইরাস অপশন খতে রয়েছে। এটা কিন্তু একটি এই যে এই ভাইরাসটা কোভিড-19 এর সাথে সম্পর্কিত। ওকে, কোভিড-19 এর সাথে সম্পর্কিত। ওকে, তো অপশন প্রশ্ন নাম্বার 7 হচ্ছে হলো অপশন কোনটা হবে? সঠিক উত্তর হবে খ নাম্বার। ওকে, পরবর্তী প্রশ্নে আমি যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি নিজের কোন পদক পেয়েছে? তোমরা জানো যে 21 পদক পেয়েছিল। তার মধ্যে বাংলাদেশ জাতীয় যে নারী ফুটবল, তারা কিন্তু ওই 21 পদক, অর্থাৎ অপশন গ যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, কোনটা পায়? 21 পদক কিন্তু তারা পেয়েছে। ওকে, ওকে, আমরা চলো 9 নম্বর প্রশ্নে যাব। 9 নম্বর প্রশ্নটা কি আছে যে আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা? আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা? তোমরা জানো যে কবি আল মাহমুদের যে এই যে সোনালী কাবিন, এটা কিন্তু এক ধরনের কবিতা, যেটা প্রকাশ হয় কত সালে? 1973 সালে। প্রকাশ হয় কত সালে? 1973 সালে। এবং এই কবিতা কিন্তু গ্রামীণ জীবনের, মানে অর্থাৎ এই কবিতাতে তিনি ফুটিয়ে তুলেছেন কি কি? দেখো তুমি, গ্রামীণ জীবন,
ওকে, গ্রামীণ জীবন, এরপর হচ্ছে ইসলামী চেতনা, ইসলামী চেতনা, তারপর সমকালীন যে রাজনৈতিক যে বিষয়গুলো ছিল, সমকালীন যে রাজনৈতিক বিষয় সেটা কিন্তু এই কবি আল মাহমুদের এই যে সোনালী কাবিন কবিতায় তিনি ফুটিয়ে তুলেছেন। ওকে, তো আমাদের প্রশ্নটি ছিল কি যে আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের রচনা? সঠিক উত্তর কি হবে? অপশন গতে যেটা রয়েছে কবিতা, সঠিক উত্তর কবিতা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সঠিক উত্তর দাগিয়েছো। ওকে, তো আমাদের 10 নম্বর প্রশ্নটা দেখি। এটা কিন্তু খুবই সোজা একটি প্রশ্ন, কারণ এই প্রশ্ন তোমাদেরকে এতবার পড়ানো হয়েছে বিগত অনেকগুলা মানে সেশনে, কিন্তু এই প্রশ্ন নিয়ে মোটামুটি প্রত্যেকবার এটা হট টপিক ছিল যে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত। এর উপর সোজা প্রশ্ন আর হয় না। ওকে, তো তোমরা জানো যে রূপপুর কিন্তু বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কোনটা? রূপপুর, অর্থাৎ যার অবস্থান রূপপুর, পাবনা। এটা তো সঠিক উত্তর তোমরা দিয়েছই, এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো কিছু নেই, এটা নিয়ে বোধ তোমাদেরকে পড়ানো হয়েছে। ওকে, তো আমরা পরবর্তী প্রশ্নে যাব ভাইয়া। পুরো পরবর্তী 11 নম্বর প্রশ্ন কি আছে যে নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? ওকে, 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়, এটাও কিন্তু খুবই কমন একটি প্রশ্ন। তোমরা জানো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 3-0 তত্ত্ব রয়েছে, ওকে, সেখানে কিন্তু তিনি 3টা বিষয়ে আলোচনা করেছেন। 3-0 তত্ত্ব, সেখানে তিনি 3টা বিষয়ে আলোচনা করেছেন। ওকে, তো কি কি দেখো, কি কি আছে অপশনে? যে 0 হাঙ্গার, ওকে, তারপর কি 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 নিট কার্বন এমিশন। ওকে, তো তোমরা জানো যে তিনি আলোচনা করেছেন শূন্য দারিদ্র। কি? শূন্য দারিদ্র। তারপরে কি বলেছেন? তারপরে বলেছিলেন শূন্য বেকারত্ব। তাহলে শূন্য দারিদ্র কোথায় আছে? দেখো যে 0 পভার্টি আছে, 0 পভার্টিতে শূন্য দারিদ্র আছে। এরপরে দেখো কি আছে, তারপর আসলে 0 আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ শূন্য বেকারত্ব। এটাও কিন্তু আছে। ওকে, তো আমাদের কিন্তু প্রশ্নটা ভালো করে পড়তে হবে। প্রশ্নে কিন্তু বলেছে যে অন্তর্ভুক্ত নয়, মানে 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটা বলেছে। তো আমরা কিন্তু এই যে শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং লাস্ট অপশন যেটা যে 0 নিট কার্বন এমিশন, অর্থাৎ শূন্য নিট কার্বন নির্গমন, শূন্য নিট কার্বন নির্গমন, এটাও কিন্তু আমরা অপশন ডি তে দেখতে পাচ্ছি আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 0 হাঙ্গার। এই যে 0 হাঙ্গার ক নম্বর অপশন, এটাই কিন্তু সঠিক অপশন। বাকিগুলো কিন্তু সঠিক অপশন না, এগুলো কিন্তু 3-0 অন্তর্ভুক্ত। আমাদের প্রশ্নে কিন্তু চেয়েছে যে 3-0 অন্তর্ভুক্ত নয়। ওকে, তো আমরা কিন্তু অপশনের যে ক নম্বর রয়েছে আমরা কিন্তু এখানে সঠিক উত্তর পেয়ে গেছি। ওকে, তো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে গাজায় ইসরায়েলি বর্বরতা। তোমরা জানো যে সম্প্রতি গাজায় যে ইসরায়েলি বর্বরতা, এটা কিন্তু দীর্ঘদিন থেকে হয়ে আসছে। ওকে, তো গাজায় যে ইসরায়েলি বর্বরতা, গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? ওকে, মামলার তারিখটা কবে তোমরা জানো? তোমরা জানো যে 2023 সালের ডিসেম্বরে, 2023 ডিসেম্বরে কিন্তু মামলাটা করা হয়। ওকে, এখানে বলা হয় যে ইসরায়েলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে 1948 সালের যে গণহত্যা প্রতিরোধ শাস্তি কনভেনশন লঙ্ঘন করেছে। অর্থাৎ 1948 সালের যে একটি শাস্তি কনভেনশন ছিল, মানে সেটা কিন্তু গণহত্যা প্রতিরোধ শাস্তি কনভেনশন কিন্তু ইসরায়েলি মানে লঙ্ঘন করেছে, এবং সেটা লঙ্ঘন করার পরে কিন্তু তারা মানে এই যে বর্বরতা এবং গণহত্যা তারা কিন্তু ছিল ফিলিস্তিনের উপর চালিয়েছে। ওকে, এটা কত সালে? 1948 সালের যে একটা রয়েছে। যাই হোক, ওকে, তো ওই গণহত্যাটা ছিল মানে তারা মামলা করে কত সালে? মামলা করে 2023 সালের ডিসেম্বর মাসে। কোন দেশ মামলা করে? মামলা করা ছিল দক্ষিণ আফ্রিকা। কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। তাহলে প্রশ্নটি কি ছিল যে গাজা ইসরায়েলি বর্বরতা গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? উত্তর কি হবে? দক্ষিণ আফ্রিকা। ওকে, তো আশা করি তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছেন। পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে আইএসবিএন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? খুবই সোজা একটি প্রশ্ন ছিল। আইএসবিএন অর্থ কি? আইএনবিএস অর্থ কি? যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। কি? ইন্টারন্যাশনাল, সবাই একটু খাতা লিখতে পারো চাইলে, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড
বুক নাম্বার। ওকে, তো যেহেতু বুক দেখো সম্পর্কিত আইএসবিএন, তো এবং প্রতিটি আইএসবিএন নির্দিষ্ট বই বা সংস্করণের জন্য নির্ধারিত হয়। ওকে, তো যাই হোক অত ডিটেলস আমি পড়াবো না। তো আইএসবিএন কোন বিষয়ের সাথে সম্পর্কিত দেখো যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, অর্থাৎ বইয়ের সাথে, অর্থাৎ বই প্রকাশনার সাথে সম্পর্কিত। আইএসবিএন কি বই প্রকাশনার সাথে সম্পর্কিত। ওকে, তো আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এই প্রশ্নটাও কিন্তু আমি হুবহু তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছদের সাবজেকশন অনশট এমসিকিউ ক্লাস নিয়েছিলাম, অনশট এমসিকিউ ক্লাসে কিন্তু আমি হুবহু তোমাদেরকে পড়িয়েছি ভাইয়া পুরা। ওকে, তো সবাই একটু এইটার উত্তর করো তো, আমি একটু সবাইকে দেখতে চাই, সবাই একটু এটার উত্তর করো। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, তো প্রশ্নটি আমাদের ছিল যে জুলাই অভ্যুত্থানের সহিত আবু সাইদ কেন্দ্রে অঙ্কিত শিল্পকরের নাম কি? এটা এটা একদম ভাইরাল একটা জিনিস, মানে সবাই মোটামুটি দেখে। সঠিক উত্তর কি হবে যে উন্নত মমশির। কি হবে? ওকে, যে উন্নত মমশির, যেটা হচ্ছিল অঙ্কন করে, যেটা হচ্ছিল এই শিল্পকর্ম, শিল্পী হচ্ছে শহীদ কবির। কে? শহীদ কবির, যেটি উনি অঙ্কন করে। ওকে, শহীদ কবি। তো আমাদের প্রশ্ন ছিল জুলাই গণ অভ্যুত্থানের সহিত আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? শিল্পকর্মটি কোনটি? উন্নত মমশির। এটি কিন্তু একদম কমন এবং সহজ একটি প্রশ্ন ছিল। ওকে, তো এইবার দেখো মৌলিক জিকে নিয়ে তোমরা যারা গলা ফাটায় চিল্লাইতা যে ভাইয়া মৌলিক জিকের ক্লাস কেন নেন না, মৌলিক জিকে থেকে প্রশ্ন আসবে হিউজ, তোমরাই দেখো যে মৌলিক জিকে থেকে মাত্র 2 থেকে 3টা প্রশ্ন আসছে এবং সব প্রশ্ন কিন্তু বেসিক থেকে আসছে। ওকে, বেসিক এবং সাম্প্রতিক থেকে প্রশ্ন এসেছে। ওকে, তো দেখো এই যে আমাদের একটা ভূগোলের, অর্থাৎ ভূগোল যে বিষয়টা রয়েছে মৌলিক জিকে, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন আমরা পেয়েছি। 15 নম্বর প্রশ্নটা ছিল যে কোন নিয়মে জোয়ার ভাটা নিরূপণ হয় না? ওকে, কোন নিয়মে জোয়ার ভাটা নিরূপণ হয় না? সঠিক উত্তর কোনটি হবে? এটি কিন্তু খুবই সোজা একটি প্রশ্ন ছিল। ওকে, যে মধ্যাকর্ষণ নিয়মে, তোমরা জানো যে মধ্যাকর্ষণ নিয়মে কিন্তু জোয়ার ভাটা নিরূপণ করা হয়। ওকে, মধ্যাকর্ষণ নিয়মে কিন্তু জোয়ার ভাটা নিরূপণ করা হয়। ওকে ভাইয়া পুরো আশা করি তোমরা সঠিক উত্তর দিয়েছো। আমি পরবর্তী প্রশ্নে যাবো যে সেপ্টেম্বর অন যশোর রোড, এই প্রশ্নটা মুক্তিযুদ্ধ যখন থিওরি ক্লাস নিছি, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস নিছি, মানে পড়াইতে গলা ফাটাই ফেলছি, যে আমি বারবার তোমাদেরকে বলতাম এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান রচনা, তার বিভিন্ন যে রচনা রয়েছে, উপন্যাস, গল্প, প্রবন্ধ, ওকে, এরপরে ছিল স্বল্প দীর্ঘ চলচ্চিত্র, তারপর ছিল দীর্ঘ চলচ্চিত্র যেগুলো রয়েছে, এগুলো থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে এবং আমার কথার বাইরে কিন্তু না। দেখো যে সেপ্টেম্বর অন যশোর রোড, যেটা ছিল কার লেখা? অ্যালেন গিন্সবার্গের একটি কবিতা, বিখ্যাত কবিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক। ওকে, তো মুক্তিযুদ্ধ বিষয়ক একটি কবিতা ছিল সেপ্টেম্বর অন যশোর রোড, সেটা কে রচনা করেছেন? অ্যালেন গিন্সবার্গ। ওকে, আশা করি এটা সঠিক উত্তর সবাই তোমরা দিয়েছো। এবার দেখো যে কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এটা কিন্তু খুবই সোজা একটি প্রশ্ন, যে এটাও ভূগোলেরই একটি প্রশ্ন হিসাবে ধরা যেতে পারে, যে মৌলিক জিকের। ওকে, যাই হোক, তো কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? তোমরা জানো যে এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সব থেকে বেশি, কারণ এঁটেল মাটি পানি শোষণ করতে পারে বেশি এবং ধারণ ক্ষমতাও বেশি। ওকে, যাই হোক, পরবর্তী প্রশ্নে যাবো। আশা করি এটা সঠিক উত্তর তোমরা দিয়েছো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে নিচের কোনটি ইলন মাস্কের সম্পর্কিত নয়? তোমরা জানো যে ইলন মাস্কের কয়েকটি কোম্পানি রয়েছে, তার মধ্যে দেখো যে এই যে টুইটার বলো, স্পেস এক্স বলো, টেসলা বলো, এগুলো সবই কিন্তু ইলন মাস্কের নয় কোনটা, অর্থাৎ ইলন মাস্কের সাথে সম্পর্কিত নয় কোনটা? হোয়াটসঅ্যাপ হচ্ছিল ইলন মাস্কের সাথে সম্পর্কিত নয়। এবং তোমরা জানো যে হোয়াটসঅ্যাপের কে তৈরি করেছে? যে জন কোয়ুং ও ব্র্যান অ্যাক্টন। কি নাম রে ভাই, নাম পড়তে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার মতন অবস্থা। ওকে, এরা কিন্তু পূর্বে কিন্তু ইয়াহু কোম্পানিতে কাজ করতো এবং পরবর্তীতে 2009 সালে
2009 সালে কিন্তু তারা এই হোয়াটসঅ্যাপটি তৈরি করে। কত সালে? 2009 সালে এরা হোয়াটসঅ্যাপ তৈরি করে। কে? জ্যান কাইয়ুম এবং ব্রায়ান অ্যাক্টন। ওকে, তো আমাদের প্রশ্নটি ছিল যে নিচের কোনটি ইলন মাস্কের সাথে সম্পর্কিত নয়? বলেছে, ভালো করে দেখতে হবে। তো টুইটার, স্পেস এক্স, টেসলা এগুলো কিন্তু সবই ইলন মাস্কের সাথে সম্পর্কিত। ইলন মাস্কের সাথে সম্পর্কিত নয় কোনটি? হোয়াটসঅ্যাপ। ওকে, যেটা 2009 সালে তৈরি করা হয়। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। কি রয়েছে যে ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিল? ভাষা আন্দোলনে যখন থিওরি ক্লাস নিয়েছি এগুলো অনেক পড়িয়েছি। ওকে, তো এই বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো কিছুই আমি এখন আপাতত দেখছি না। ওকে, তো এটা সঠিক উত্তর সবাই দিয়েছো, যে বারবার বলতাম যে এই যে শহীদ আবুল বরকত কাজ করতেছে না কেন? ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? সেটা কোন বিভাগ? রাষ্ট্রবিজ্ঞান। তোমরা জানো, হ্যাং করতেছে ভাই, মানে লেখা আসতেছে না। আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি। ওকে, তো আমাদের প্রশ্নটি ছিল যেহেতু একটু সাময়িক সমস্যার সমাধান, আমি মুখে বলে দিচ্ছি যে ভাষা শহীদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিল? রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তোমরা জানো। ওকে, তো পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে বাংলাদেশের কোন জেলা ভারত ও মায়ানমারের উভয় সীমান্তের সাথে যুক্ত? এটা কিন্তু খুবই সোজা একটি প্রশ্ন। তোমরা জানো যে একমাত্র রাঙামাটি, যেটা কিন্তু ভারত এবং মায়ানমার দুইটি দেশের সীমান্তের সাথে যুক্ত রয়েছে। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন ঘ। আমাদের যেহেতু বোর্ডে একটু সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা মুখে উত্তর বলে দিচ্ছি, আমি দাগাতে পারছি না। ওকে, এই মুহূর্তে। তো ঘ নাম্বার কোনটা? রাঙামাটির সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত? তোমরা জানো যে প্রায় 60% একটু অধিক, মানে প্রায় 66% কিন্তু বাংলাদেশের অন্তর্ভুক্ত, এবং বাকি যেটা রয়েছে, বাকি যে 40% বা 36% যেটা বলো না, যেটাই বলো না 40%, ওকে, তো সেটা কিন্তু ভারতের মধ্যে রয়েছে এবং প্রায় 66% কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন কি আছে যে বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1995 সালে। তোমরা জানো এটি, তোমাদেরকে আমি যখন জাতিসংঘের নিয়ে পড়িয়েছিলাম, জাতিসংঘের বিষয়ের সাথে কিন্তু আমি যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই যে WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তখন পড়েছিলাম এবং সালটাও পড়েছিলাম। ওকে, তো 1995 সালে কিন্তু WTO প্রতিষ্ঠিত। ওকে, এরপরের প্রশ্নটি রয়েছে যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু উক্তিটি কার? দেখো, বারবার কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে উক্তি থেকে কিন্তু প্রশ্ন আসবে উক্তি থেকে। তো আমার কথার কিন্তু ব্যতিক্রম ঘটেনি, উক্তি থেকে কিন্তু প্রশ্ন এসেছে। ওকে, তো এই একটা উক্তি ছিল যে যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু কি? যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু। ওকে, উক্তিটা ছিল বার্ট্রান্ড রাসেলের এটি একটি উক্তি যে যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু। ওকে, আশা করি তোমরা সঠিক উত্তর দিয়েছো। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? গ। ওকে, বার্ট্রান্ড রাসেল। ওকে, তো এরপরে ছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনক কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনক কে? তোমরা জানো যে ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। ওকে, কাকে বলা হয়? জন ম্যাকার্থিকে বলা হয় ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। কাকে? জন ম্যাকার্থিকে বলা হয়। তোমরা জানো যে 1956 সালে যুক্তরাষ্ট্রের ডার্টউইথ কলেজের একটি সেমিনারে কিন্তু সর্বপ্রথম উনি এআই নিয়ে, মানে এআই শব্দটি প্রথম ব্যবহার করে কত সালে? 1956 সালে যুক্তরাষ্ট্রের ডার্টউইথ কলেজের একটি সেমিনারে। ওকে, এই জন ম্যাকার্থি, এরপর থেকে কিন্তু তাকে কি বলা যায়? ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তো সঠিক উত্তর কি? আমাদের প্রশ্ন ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনককে? জন ম্যাকার্থি। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোন কাজটি করে? এটা কিন্তু খুবই সোজা একটি প্রশ্ন। জাতিসংঘের শান্তিরক্ষা, জাতিসংঘ নিয়ে যখন পড়েছিলাম, তোমরা জানো যে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় প্রশাসনকে সহায়তা করাই কিন্তু কি জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী রয়েছে। তোমরা জানো যে আমাদের দেশ থেকে কিন্তু শান্তিরক্ষা যে মিশন থেকে বহু সেনাবাহিনী
বা আরো যারা রয়েছে ফোর্স আমাদের রয়েছে, ফোর্সটা কিন্তু প্রতি বছরে কিন্তু এই শান্তিরক্ষা মিশনে যে কাজ করে। তো তারা কি কাজ করে, যে যুদ্ধ বিধ্বস্ত যে এলাকা রয়েছে এলাকায় প্রশাসনকে সহায়তা করে, এবং এটি কিন্তু জাতিসংঘের একটি সংস্থা, জাতিসংঘের মাধ্যমেই তারা কিন্তু গিয়ে সহায়তা করে থাকে। ওকে, আমরা 26 নম্বর প্রশ্ন যাবো, যে একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত। এই প্রশ্নের অপশনটা ছেলেরা ভালো পারবে, কারণ ছেলেরা ক্রিকেট পাগল একটু বেশি হয়। ওকে, তো তোমরা জানো যে একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত ফুট, যে 66 ফুট, দৈর্ঘ্য চলো 66 ফুট, এবং প্রস্থ কত ফুট, প্রস্থ হলো 10 ফুট। ওকে, আমি যদি ভুল না করি, যে একটি ক্রিকেট পিচের ছিল কত ফুট দৈর্ঘ্য, 66 ফুট দৈর্ঘ্য, এবং প্রস্থ হচ্ছিল 10 ফুট, অর্থাৎ 22 গজ। দৈর্ঘ্য ছিল 66 ফুট অথবা 22 গজ। ওকে, সঠিক উত্তর কোনটি হবে, অপশন খ 66 ফুট। ওকে ওকে, এবার দেখো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি, তোমরা জানো যে ইউএনএইচসিআর, যেটি 1950 সালে প্রতিষ্ঠা করা হয়। ওকে, এটা কিন্তু জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, এবং এটি কিন্তু 1950 সালে, অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হচ্ছিল মানে একদম পারমাণবিক বোমা টোমা মেরে একদম যুদ্ধ বিধ্বস্ত এলাকা, তখন কিন্তু এই যে শরণার্থীদের উদ্ধার মানে শরণার্থীদের সহায়তা করার জন্য কিন্তু এই যে ইউএনএইচসিআর এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয় কত সালে, 1950 সালে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাবো। পরবর্তী প্রশ্ন রয়েছে যে এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থটি কার রচনা। বারবার বলতাম ভাইয়া বিভিন্ন বইয়ের নামগুলো পড়ো এবং গ্রন্থ এবং গ্রন্থকারের নামগুলো পড়ো, কে রচনা করেছে, কোন বই রচনা করেছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ব্যতিক্রম কিন্তু ঘটেনি আমার কথার। তো এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থটি কার রচনা, দেখো এটা হচ্ছে অপশন কে, কার্ল মার্কস, অগাস্ট কোতে, ম্যাক্স ওয়েবার এবং এল এইচ মর্গান। তো সঠিক উত্তর কোনটা হবে, অপশন ঘ, অর্থাৎ এল এইচ মর্গান। ওকে, প্রকাশিত হয় কবে, আমি একটু মুখে বলে দিচ্ছি যেহেতু আমাদের বোর্ডের সমস্যা করছে। 1877 সালে কিন্তু এই যে এল এইচ মর্গান এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থটি রচনা করেন, এবং এই যে এনসিয়েন্ট সোসাইটি এর প্রতিপাদ্য বিষয় কি ছিল, যে সমাজ কাঠামো, পরিবার এবং সম্পত্তির ধারণা কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করেন এই এনসিয়েন্ট সোসাইটি বইটিতে, কে, এল এইচ মর্গান, অর্থাৎ অপশন ডি। ওকে, তো পরবর্তী প্রশ্নে যাব, যে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন। ওকে, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন, এটা আবার মেয়েরা খুব ভালো পারবে। মেয়েরা যারা ক্লাসটি দেখছো তোমরা একটু বলো যে প্রেসার কুকারে কেন ভালো রান্না হয়। ওকে, তো তোমরা জানো যে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পায়। ওকে, উচ্চ তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বলে কিন্তু কি প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। ওকে, অপশন ঘ তাহলে সঠিক উত্তর। এবং আজকে লাস্ট প্রশ্ন ক্রমানুসারে পরবর্তী সংখ্যাটি, কিন্তু একটা আইকিউ থেকে প্রশ্ন এসেছে, ধারার প্রশ্ন, সঠিক উত্তর গ, অর্থাৎ 42। ওকে, সঠিক উত্তর কি হবে, 42। তো এই ছিল আজকে বাংলা এবং ছিল সাধারণ জ্ঞানের যে প্রশ্ন সব, এবং ইংরেজিটা ছিল পেজে আমরা দিয়ে দিব পরবর্তীতে। ওকে, তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের ক্লাস। ছিল যারা পরীক্ষা দিয়েছো ভাইয়া আপুরা, যাদের মন খুব খারাপ হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে, যার কারণে মন খারাপ, তো মন খারাপ করার কোনো দরকার নেই। ওকে, সৃষ্টিকর্তা একজন আছেন, তুমি যদি সত্যিকার অর্থে পরিশ্রম করে থাকো, সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে একটা না একটা জায়গায় কিন্তু তোমাকে নিয়েই যাবে, তোমাকে কখনো ফেলে রাখবে না। ওকে, তো মন খারাপ করার কোনো কারণ নেই, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকো, কারণ তোমার যেটা ভাগ্যে আছে সেটা তুমি পাবাই, যেটা তোমার ভাগ্যে নেই সেটা কিন্তু কখনোই পাবা না। ওকে, তো ভাইয়া পুরা এই ছিল আজকের ক্লাস, দেখা হবে পরবর্তী আবার কোন একটা ক্লাসে। সেই পর্যন্ত সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।